হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো স্কেরি টেলস। আমাদের স্কেরি টেলসে তোমাদের অনেকগুলো পরপর ভূতের গল্প শুনিয়ে দিয়েছি, তাই জন্যে আজ একটু স্বাদ বদলের জন্য তোমাদের জন্য একটা গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প নিয়ে এলাম। আজ স্কেরি টেলসে তোমরা শুনবে ইভান গুপ্তের কলমে ফেলুদা অনুপ্রাণিত আমাদের স্কেরি টেলসের মানিক দা সিরিজের গল্প গোয়েন্দা খুনের তদন্ত। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট, তোমরা সকলে সম্ভব হলে কিন্তু অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ হেডফোন ব্যবহার করলে তবেই কিন্তু 3D অডিওর সঠিকভাবে ফিল তোমরা পাবে। আর হ্যাঁ, তোমরা আজকের গল্পটা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাও। আর আমাদের আজকের গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমায় জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সেই সঙ্গে কিন্তু রিপ্লাইও দিই। আর আমার স্কেরি টেলসের যারা রেগুলার লিসনার রয়েছো, যারা মানে আমার সাবস্ক্রাইবার, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি। আমরা স্কেরি টেলস কিন্তু আসলে একটা পরিবার। সো তোমরা যারা আমার গল্প রেগুলার শোনো, তোমাদের যাদের গল্পগুলো ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই স্কেরি টেলসের গল্পগুলো তোমাদের চেনা জানা বন্ধু বান্ধবদের সাথেও গল্পগুলো শেয়ার করতে পারো। তো কীভাবে তুমি গল্পগুলো শেয়ার করবে? সেক্ষেত্রে তুমি তোমার ফেসবুক ওয়ালে গল্পটা পোস্ট করতে পারো। সেক্ষেত্রে তুমি তোমার ফেসবুক ওয়ালে গল্পটার লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারো। এছাড়া তোমার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে একটা ব্রডকাস্ট গ্রুপ বানিয়ে সেখানে কিন্তু স্কেরি টেলসের গল্প তোমরা শেয়ার করতে পারো। তো যাই হোক, ইন্ট্রোটাকে আর বেশি বড় করব না, এখানেই এটাকে শেষ করে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প ইভান গুপ্তের কলমে মানিক দা সিরিজের গল্প গোয়েন্দা খুনের তদন্ত। ক্রাইম কখনো পুরোপুরি বন্ধ করা যায় না। ইট ক্যান অনলি বি কন্ট্রোলড। পৃথিবীর কোথাও কোনো সভ্যতা নেই যেখানে কোনো ক্রাইম ঘটে না। আমাদের বসবার ঘরের অ্যাকোরিয়ামের দিকে দৃষ্টি রেখে মন্তব্যটা করল মানিকদা। মানিকদা এখন চারমিনার ছেড়ে গোল্ড ফ্লেক হানি ডিউ সিগারেট খায়। তারই একটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, অনিমেষ আসবে 9:30। খুব জরুরি দরকার নাকি? অনিমেষ সোম এখন কলকাতার পুলিশ কমিশনার। আগে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম বিভাগে। উনি মানিকদার স্কুলের সহপাঠী ছিলেন। আমাদের বসবার ঘরের ঘড়ির কাঁটায় যখন 9:25 তখন হাজির হলেন রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয়তম লেখক নীলমোহন গাঙ্গুলি। হালকা নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা পরিহিত জটাধরকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। মানিকদার পাশের সোফায় বসতে বসতে বললেন, ভাই অপু, শ্রীনাথকে এক রাউন্ড চা দিতে বলো, আর সঙ্গে এগুলো। এই বলে ওনার সাইড ব্যাগ থেকে একটা বড় প্যাকেট বার করলেন। বুঝলেন মানিকদা, আমাদের গড়পাড়ের সিঙ্গারা তো আগেও খেয়েছেন, তাই ওটাই হাইলাইট করছি না, কিন্তু এই মিষ্টিটা খেয়ে দেখুন। এই বলে মিষ্টির বাক্সর ঢাকনা খুলে দেখালেন। ক্ষীরকদম্বর 2 গুণ সাইজ, ওপরে আবার কাজু পেস্তা দেওয়া মিষ্টি। নামকরণে আমায় ধরলো, বুঝলেন? নাম দিলাম আবার খাবো, খেলেই বুঝবেন কি সার্থক নাম দিয়েছি। আমি শ্রীনাথকে সব দিয়ে চায়ের কথা বলে এলাম। মানিকদা অ্যাস্ট্রেটে ছাই ফেলে জটায়ুর দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, আপনার এই আবার খাবো একটু বাদেই পুলিশ খেয়ে দেখবে। ভালো হলে ভালো, না হলে অপপ্রচারের জন্য আপনার জেলও হতে পারে। নীলমোহনবাবুর হাসি খুশি মুখ মুহূর্তে যেন ঝুলে গেল, আর মুখ দিয়ে বেরিয়ে এলো, হ্যাঁ, ছেড়েছে। ভদ্রলোক নার্ভাস হয়ে সম্ভবত কেন আর হোয়াই একসাথে জুড়ে দিয়েছেন। আমি ভদ্রলোককে সব বললাম।
শুনে আশ্বস্ত হয়ে মানিকদাকে একগাল হেসে বললেন। কেস আসছে মশাই। মানিকদা কথাটা আমল না দিয়ে বলল, অনিমেষের সাথে শেষ কথা হয়েছে বছর 5 আগে, তখনও দিল্লিতে পোস্টেড ছিল। মানিকদার কথার মাঝেই বাইরে পুলিশের গাড়ির সাইরেন কানে এলো। আমি উঠে জানলা দিয়ে দেখলাম দুটো টাটা সুমো ও একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। পুলিশ কমিশনার এলেন। আমরা সবাই বসবার ঘরে বসে আছি। মানিকদা, নীলমোহনবাবু, আমি, অনিমেষদা, ওনার প্রাইভেট সেক্রেটারি অরুণবাবু এবং নিউ মার্কেট থানার ওসি বিপ্লব কান্তি দাস। ছোটখাটো চেহারা, ফর্সা বুদ্ধিদীপ্ত চোখ, চোখে হালকা কালো ফ্রেমের চশমা। অনিমেষদাকে আমি চিনলেও নীলমোহনবাবু চেনেন না, এই প্রথম আলাপ হলো। অনিমেষদা নীলমোহনবাবুর আনা আবার খাবয়ে একটা কামড় দিয়ে বললেন, বাহ, এ তো দারুণ খেতে, কিন্তু আবার খাবো নাম কেন মশাই? নীলমোহনবাবু একগাল হেসে বললেন, একটা কন্টিনিউটি রাখতে চেয়েছি আর কি। একবার খেলেই মনে হবে আবার খাবো। অনিমেষদা তারিফ করার ভঙ্গিতে মাথা দুলিয়ে তারপর মানিকদার দিকে ফিরে বললেন, তোরা 3 মাস্কেটিয়ার্স তো এখন ন্যাশনাল সেলিব্রিটি, খবর তো সবই রাখি, তাই তোদের সবার সামনেই বলছি। একজন বিদেশি আমেরিকান জন অরসন স্যাডো স্ট্রিটের একটা হোটেলে খুন হয়েছে এই 3-4 আগে। তোর জাত ভাই, গোয়েন্দা, প্রাইভেট একটা গোয়েন্দা অফিস রোভিং আইতে কাজ করত, নিউ ইয়র্কের বুলেভার্ড এভিনিউয়ের অফিস। এই জনের ওয়ালেটে এক টুকরো সাদা কাগজ পাওয়া গেছে, তাতে তোর নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা আছে। তা তোর সাথে কি যোগাযোগ করেছিল? মানিকদা মাথা নেড়ে না বলে চায়ে চুমুক দিল। অনিমেষদা বলে চললেন, তাহলে যোগাযোগ করার প্ল্যান ছিল নিশ্চয়ই। এই কেস সম্পর্কে প্রেসে জানানো হয়নি, তাই ডিটেলস তোর জানার কথা নয়। বিপ্লববাবু তোকে সব ডিটেলস জানিয়ে দেবেন এবং কেস ফাইলের কপিও দিয়ে দেবেন। একে ফরেনার, তার উপর গোয়েন্দা, নবান্ন থেকে চাপ তো আছেই। হোম মিনিস্ট্রি থেকে কল এলো বলে, খুব প্রেশার রে। কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার অর্ডার এলে কলকাতা পুলিশের মুখ রক্ষা হবে না। 2 জন আর্মড পুলিশ, 24 ঘন্টা গাড়ি, ড্রাইভার, ভারতের সব জায়গায় তদন্তের জন্য যাতায়াতের ট্রেন, প্লেন টিকিট এসব তো আছেই। তোর পারিশ্রমিক লালবাজার প্রাইম ব্রাঞ্চ থেকে দেওয়া হবে। সিএম এর সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে। আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায় বলছি, এই কেসে কেমন যেন একটা মাল্টি লেয়ার্ড ক্রাইমের গন্ধ পাচ্ছি। মানিকদা চায়ের কাপ রেখে একটা আড়মোড়া ভেঙে ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, তা তোর কথা আর ফেলি কি করে বল, কিন্তু আমার ইনভলভমেন্ট টপ সিক্রেট থাকবে। তুই পার্সোনালি দেখবি প্রেসে লিক যেন না হয়, তাতেই আমারও কাজের সুবিধা আর তোর ডিপার্টমেন্টের ভাবমূর্তিও বজায় থাকবে। অনিমেষদা সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, আই নিউ আই ক্যান কাউন্ট অন ইউ। এই কার্ডটা তুই রাখ, এতে আমার প্রাইভেট নাম্বার আছে। এই নাম্বারেই কেসের ব্যাপারে আমাদের কথা হবে। আমি হাত বাড়িয়ে কার্ডটা নিলাম। সাদা কার্ডে শুধুই সিওপি কলকাতা পুলিশ আর একটা মোবাইল নাম্বার কালো কালিতে ছাপানো আছে। মানিকদা আর চোখে একবার অনিমেষদাকে দেখে নিয়ে মুখে আলগা হাসি নিয়ে বলল, আমার প্রোটেকশন বা গাড়ি লাগবে না, আর বাড়িতে নজর রাখার জন্য সাদা পোশাকের পোস্টিং, ফোন ট্যাপ এসব যেন না হয়। অনিমেষদা তাড়াতাড়ি প্রোটোকল বলতে গিয়ে মানিকদার গম্ভীর গলায় বাধা পেলেন। মাই ওয়ার্ক মাই টার্মস অনি। পরে নীলমোহনবাবু আমায় বলেছিলেন, তোমার দাদার পার্সোনালিটির এই দিকটা অপু ভেরি ভেরি আর কি, কাউকেই রিয়াত করেন না। মানিকদা এখন এই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া প্রাইভেট ডিটেকটিভ। ফিজ 1,20,000, তার মধ্যে 50,000 আগাম, যেটা অফেরতযোগ্য। আপনি তো মশাই সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন। সেটা যেতে পারলে অবশ্যই একটা কাজের কাজ হতো। আসলে মানিকদার খ্যাতি যেভাবে সারা দেশে ছড়িয়ে গেছে, তাতে এটা না করে ওর কোনো উপায় ছিল না। মক্কেলের ভিড় তো বেড়েই গেছিল, তার সাথে ওর ভাষায়
ওই নিরামিষ সাদামাটা কেসের সংখ্যাই বেশি, তাই অন্তত পারিশ্রমিক বাড়িয়ে ও খানিকটা হলেও মক্কেলের ভিড় কমাতে পেরেছে। কিন্তু আমি জানি প্রতি বছরেই 2-3টে কেস ও নেয় যেগুলোর মক্কেলের বেশি দেওয়ার সামর্থ্য নেই। নেয় কারণ কেসগুলো জটিল, ওর মগজের শান দেওয়াটা হয়ে যায়, আর সেই সব কেসের ক্রিমিনালদের ক্রাইম এমনই হয় যে ও ব্যক্তিগতভাবে মনে করে যে এদের রেহাই দেওয়া মানে সমাজের পক্ষে বিপদ। অনিমেষ দা তার টিম নিয়ে চলে যাওয়ার পর নিউ মার্কেট থানার ওসি বিপ্লব বাবু মানিকদাকে ব্রিফ দিলেন, সঙ্গে কেস ফাইল। গত 22শে নভেম্বর সাদার স্ট্রিট এলাকায় হোটেল নিনজার দোতলায় 8 নম্বর ঘরে বর্ডার আমেরিকান গোয়েন্দা জন অরসনকে মৃত অবস্থায় আবিষ্কার করে রুম বয় সাকিব। সকাল 8টায় চা দিতে এসে বারংবার বেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে লবি থেকে ঘরে সাকিব ফোন করায়। তাতে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে ডাকে। 8:45 নাগাদ ম্যানেজারের মাস্টার কি দিয়ে ঘর খোলা হয় এবং জন সাহেবকে মৃত অবস্থায় বিছানার পাশের মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফটোপ্রিন্টস অনুযায়ী বডি চিত হয়ে পড়েছিল। জন বোধহয় পড়াটা আটকানোর জন্য খাট ধরতে গেছিলেন, কারণ মাথা ও ঘাড়ের খানিকটা খাটের একটা পায়ায় খানিকটা ঠেস দেওয়া অবস্থায় ছিল। বুকের বাঁ দিকে ছুরি বসানো, পরনে একটা হলুদ রঙের হাফ শার্ট যার নাভির দিকের 2টো বোতাম বাদ দিয়ে আর সব বোতাম খোলা ছিল, আর পরনে ছিল একটা সুতির পাজামা। পোস্টমর্টেম রিপোর্ট বলছে হার্টের আপার রাইট আর্ট্রিয়া পাংচার করে দিয়েছে ছুরি। খুনের সময় রাত 9:30 থেকে 11টার মধ্যে। মানিকদা বলল, সিজার লিস্টে দেখেছি জনের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে 3টে আনকোরা ডায়েরি আর 4টে পেন। বিপ্লব বাবু বললেন, হ্যাঁ, লেখার ডায়েরি বা খাতা কিছু পাওয়া যায়নি। মানিকদা এক মনে ফটো দেখছে, ওর কপালে ভ্রুকুটি। কি ভাবছেন স্যার? জন যে ডিটেকটিভ সেটা জানা গেল কি করে? হোটেল রেজিস্টারে নিশ্চয়ই লেখেনি। লিখেছিল সেরামিক আর্টসে ভারতে কেমন কাজ হচ্ছে সেটা জানার জন্য আগমন। নিজের পেশা লিখেছিলেন লেখক, সেরামিক আর্টসের উপর বই লিখবেন। ওনার ব্যাগের কাগজপত্র ঘেঁটে পাওয়া গেল ওনার আসল পরিচয়, আর ওই আপনার নাম লেখা কাগজটা। আর ভারতে আসার আসল উদ্দেশ্য জানা যায়নি বোধহয়। না, উনি যে গোয়েন্দা সংস্থায় কাজ করতেন সেই রেভিং আইয়ের সঙ্গে অ্যাম্বাসি মারফত যোগাযোগ করা হয়েছিল। তারা জানিয়েছে উনি ওদের একজন প্রথম সারির গোয়েন্দা ছিলেন, কিন্তু ভারতে আগমনের কারণ কিছু বলতে পারেনি। জন 22 দিনে ছুটি নিয়েছিল। ফোন গায়েব, আর মার্ডার ওয়েপনেও কোনো প্রিন্ট পাওয়া যায়নি বোধহয়। ছুরির হ্যান্ডেল ক্লিন, কমন ছুরি। আর হ্যাঁ, খুনি ফোন নিয়েই ফেঁকেছে, সুইচ অফ আছে, সিগন্যাল টেস্ট করা যাচ্ছে না। সিম খুলে ফেলেছে মনে হয়, তবে নম্বর তো হোটেল রেকর্ডে ছিল, টেম্পোরারি নম্বর, ভারতে এসে নেওয়া। সার্ভিস কোম্পানির সঙ্গে আমি যোগাযোগ করেছি। সিগন্যাল চার্ট অনুযায়ী প্রথম আগমন দিল্লি, সেখান থেকে কলকাতায় পৌঁছাই 19 তারিখ রাতের ফ্লাইটে। ভারতের 7টা নম্বরের সঙ্গে কথাবার্তা চালিয়েছে জন, নাম্বারগুলো টেস্ট করা হচ্ছে। আচ্ছা, জনের আমেরিকার মোবাইল নম্বরের কল হিস্ট্রি তো আপনারা এখনও অ্যাক্সেস করতে পারবেন না, তাই না? না স্যার, জানেনই তো, হোম মিনিস্ট্রি থেকে প্রস্তাব পেলে তবেই, আর সে প্রস্তাব তো কেন্দ্রীয় তদন্ত বিভাগের হাতে গেলে তবেই সম্ভব। মুভ তো ভালোই করেছেন, বেশ গুছিয়েই তো কাজ হয়েছে, আর স্পিডও বেশ ভালোই। থ্যাংক ইউ। বুঝতেই তো পারছেন, কমিশনার সাহেব নিজে ইন্টারেস্ট দেখাচ্ছেন। ফরেনার মারাত তো উপর মহলের সব নোটে চড়ে বসেছেন আর কি। এই সব কিছু ঝামেলা হলো, সফল হলে পুরস্কার হাতেই, আর না হলে চাকরির লাল বাতি। নীলমোহন বাবুও দেখি ওনার লাল ডায়েরিতে সব কিছু নোটস নিচ্ছেন। কলমটা থুতনিতে ঠেকিয়ে জানতে চাইলেন, ওনার পরিবার আছে নাকি মশাই? হ্যাঁ, আছে বই কি, স্ত্রী ও 2টি মেয়ে, বয়স 10 ও 12। ওনার ভাই আসবেন বডি নিয়ে যাবার জন্য। অবশ্যই কেস ক্র্যাক ও ক্লোজ না হলে বডি বোধহয় হ্যান্ড ওভার করা হবে না। বিপ্লব বাবু 11টা নাগাদ চলে গেলেন। মানিকদা সোফায় বসা অবস্থায়
গা এলিয়ে দিয়ে কেস ফাইলটা হাতে নিল। নীলমোহনবাবু তড়াক করে চেয়ার থেকে উঠে পড়ে মানিকদার সামনে পায়চারি করতে শুরু করে দিলেন। মানিকদা ফাইলের কাগজপত্রে চোখ রেখেই বলল, আপনার ওই আবার খাবো স্টিরয়েডের কাজ করে জানতাম না তো। নীলমোহনবাবু থমকে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে মাথা একদিকে কাত করে বললেন, আপনার মশাই তাপ উত্তাপ বড় কম, সিগনিফিকেন্সটা একবার ভাবুন। আমি ভদ্রলোকের ভুল ধরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করলাম না। সাহেব খুন মশাই, সাহেব খুন। কমিশনার নিচে আপনাকে কেস তদন্তের দায়িত্ব দিয়েছেন, ভারতের যে কোনো জায়গায় যাওয়া থাকা। আপনি এটা ঠিক করতে পারছেন না। ইয়ে আর বিয়ে সংশয় দুই নিয়ে। মানিকদা ডেড বডির 8x10 ইঞ্চির প্রিন্টগুলো দেখতে দেখতে বলল, কিন্তু বলার কায়দায় বুঝলাম মানিকদা অন্য কিছু একটা ভাবছে। কি ভাবছো মানিকদা? খটকা খটকা লাগছে রে অপু। ডেড বডিটা হোটেলে পড়া থাকা অবস্থায় নিজে দেখতে পারলে ভালো হতো। বোতাম বোতাম বোতাম। মানিকদার গলা আস্তে হয়ে মিলিয়ে গেল। নীলমোহনবাবু আমার দিকে তাকিয়ে 2 দিকে হাত ছড়িয়ে দিয়ে বললেন, বোঝো। মানিকদার সকাল 8টার মধ্যেই এখন যোগব্যায়াম, স্নান, শেভ সবকিছু সেরে নেয়। ও এখন যা রোজগার করে তাতে অনায়াসে নিজের ফ্ল্যাট, অফিস এসব করতে পারে, কিন্তু সেসব ব্যাপারে ওর তেমন গরজ নেই। 8:30 নাগাদ বসবার ঘরে গিয়ে দেখি মানিকদা চা খেতে খেতে জন অরসন মার্ডার কেস ফাইলটা নিয়ে আবার দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কোনো লিড পেলে? হ্যাঁ, ও কিন্তু বোতাম নিয়ে একটা। জনের জামার বোতাম কি ছেঁড়া ছিল? না, সেসব ঠিক আছে, নো সাইন অফ স্ট্রাগল। পোস্টমর্টমে বলেছে রাদার শকড, বডি মাসলসের সেই টেনশন ছিল না, রাদার রিল্যাক্সড। তার মানে দাঁড়ায় জন ওয়াজ সারপ্রাইজড বাই দি অ্যাটাক। কিন্তু আচ্ছা, তুই যখন গায়ে জামা চড়িয়ে বোতাম লাগাস, কোন বোতামটা আগে লাগাস? ওপর থেকে শুরু করে। সেটা যখন তুই নর্মালি রেডি হয়ে বেরোচ্ছিস তখন, কিন্তু কলিং বেল বাজলো, তুই তাড়াতাড়ি গায়ে একটা জামা চড়িয়ে বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে এগিয়ে গেলি। তুই আগে নিচ থেকে শুরু করবি বোতাম লাগানো, সেটাই করে বেশিরভাগ মানুষ। দরজা খুললি, কিন্তু তুই তারপর বাকি বোতামগুলো লাগালি না। ওয়াই? কারণ যে এসেছে সে আমার চেনা, আই মিন পরিচিত। এমনই পরিচিত যে তার সামনে তুই সম্পূর্ণ স্বচ্ছন্দ, তোর বাকি বোতামগুলো লাগানোর কথা মনেও রইল না। এক্স্যাক্টলি। তার মানে সেই রাতে জনের ঘরে যে এসেছিল তাকে জন চেনে, ভালোভাবেই চেনে, কিন্তু সে কে? হোটেল লবিতে ভিজিটার আসার তো কোনো রেকর্ড নেই। জন যে কদিন হোটেলে ছিল কেউ দেখা করতে আসেনি, অন্তত লবিতে জানিয়ে আসেনি। কিন্তু মানিকদা দরজা তো। ওটা কোনো ব্যাপার নয়, দরজা অটোলক, টেনে দিলেই বন্ধ হয়ে যায়। চাবি লাগিয়ে খুলতে হয় বাইরে থেকে, যেমনটা থাকে অনেক হোটেলেই। খুন করে যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে গেলেই হলো। প্রশ্ন হলো, কে সেই খুব পরিচিত ব্যক্তি? তাছাড়াও আর একটা ব্যাপার আছে, জনের জিনিসপত্রের মধ্যে কিছু নতুন ডায়েরি ও পেন পাওয়া গেছে, কিন্তু কোনো লেখা পাওয়া যায়নি। কেন? কিছুই কি লেখেনি জন? এটা ঠিক। আমাদের ডোরবেল বেজে উঠল। নীলমোহনবাবু প্রবেশ করলেন। সোফায় বসে কাঁধের ঝোলাটা পাশে রেখে পাঞ্জাবির হাতা দিয়ে মুখের ঘাম মুছে জটাধর বললেন, মানে আমার ল্যান্ড ফোনে একটা কল এলো সকাল 7:30 নাগাদ। বলল যে টিকটিকি বন্ধুকে বলে দেবে কেস ড্রপ করতে, নইলে বিপদ। 3 জনেরই 5 লাখের অফার রইল। তারপর লাইন কেটে দিল। আমাকে হুমকি দিল কেন সেইটা ঠিক। কারণ মশাই,
টিকটিকির সাথে বন্ধুত্ব করেছেন তাই ভাবছে আমার ফোন পুলিশ ট্যাপ করেছে, তাই আপনার মাধ্যমে জানালো আর কি। আচ্ছা, তা আপনার প্রখর রুদ্র হুমকি ফোন পেলে মুষড়ে পড়ে নাকি? নীলমোহনবাবু খবরটা দিয়ে একটু হালকা বোধ করছেন মনে হলো। জিজ্ঞেস করলেন, কিভাবে এগোবেন মশাই? মানে কুলু তো এখনো কিছু পাওয়া গেল না, তাই না? মানিকদা একটা গোল্ড ফ্লেক ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু ক্লু তো পাওয়া গেছেই। খুনি জনের বেশ পরিচিত, খুন সংক্রান্ত যোগ আছে এমন কেউ বা একটা দল কলকাতাতেই আছে, নইলে আমি কেস নিয়েছি সেটা এত চট করে জানতে পারতো না। আর আচ্ছা, পুলিশের ভেতর ওদের ইনফরমার নেই? গুড অপু, ওরা জানে না আমি আমার ফোন ট্যাপ করতে বারণ করেছি। মনে হয় ওদের কেউ পুলিশকে ফলো করছে, পুলিশের গতিবিধি ফলো করে বোঝার চেষ্টা করছে। তাছাড়া যে উদ্দেশ্যে খুনটা করা হলো সেটা বোধহয় সফল হয়নি, নইলে টাকার অফার করতো না। খুনি জন সাহেবের পরিচিত কিভাবে এত তাড়াতাড়ি বুঝলেন মশাই? নীলমোহনবাবু শুধলেন, আমি ওনাকে বোতামের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। ভদ্রলোক ওনার লাল ডায়েরিতে খসখস করে সেটা লিখে নিলেন। বছরখানেক হলো মানিকদা একটা মাহিন্দ্রা স্করপিও গাড়ি কিনেছে, নিজেই ড্রাইভ করে, তবে কোনো কেসের তদন্তের দরকার পড়লে ও ভাড়ার গাড়ি বা নীলমোহনবাবুর গাড়ি পছন্দ করে। মানিকদা বলল, মনে কেসের জট ছাড়ানো আর পায়ের রেস ব্রেকের তালমেল ঠিক মিশ খায় না। নীলমোহনবাবু, আপনার বাহন ও চালক আজকে আছে আশা করি? ইয়েস স্যার। রেডি হও অপু, বাইরে কাজ আছে, ঘোরাঘুরি আছে, খাওয়া আছে। আর জটাধর বাবু, পেট্রোল খরচ কিন্তু আমার। নীলমোহনবাবু তড়াক করে উঠে পড়ে কোমরে হাত দিয়ে সজোরে মাথা নেড়ে বললেন, অফ মশাই, এতগুলো বছর হয়ে গেল আপনার ফর্মালিটি আর গেল না। আমার গল্পের বই বিক্রি, এডিশন, ফিল্ম রাইড, অডিও স্টোরি রাইড বিক্রি, যা রোজগার হয় তার সিকিভাগও খরচ হয় না। রিয়েল রহস্যে সামান্য ইনভেস্ট করি আর মাথায় প্লট এসে রহস্য রোমাঞ্চ সিরিজের মাধ্যমে তাই বেরোয়, টাকা 10 গুণ হয়ে ফিরে আসে। ওসব খরচের কথা থাক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই কেসটা কেমন যেন মশাই, মার্ডারার কে বা কি বা তার মোটিভ কিছুই তো বোঝা যাচ্ছে না। তার উপর পরের দিনের হুমকি ফোন। মানিকদা নীলমোহনবাবুকে আরো ধাঁধায় ফেলে তৈরি হওয়ার জন্য নিজের ঘরে যেতে যেতে বলল, হুমকি ফোন বুঝিয়ে দিল মোটিভলেস মার্ডার নয়। একদিনে এইটুকু বুঝতে পারাই যথেষ্ট। আমাদের প্রথম গন্তব্য হোটেল নিনজা। ফ্রি স্কুল স্ট্রিট যেখানে সাদার স্ট্রিটে গিয়ে পড়েছে, সেখানে একটা ট্রাভেল এজেন্সির অফিসের পাশেই 6 তলা হোটেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। কাঁচের দরজা ঠেলে ঢুকেই সামনে একটা ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি ও মূর্তির সামনে একটা বড় অর্ধেক জল ভরা মাটির পাত্রে অনেক রকম ফুলের পাপড়ি ছড়ানো আছে। বাঁদিকে উপরে যাওয়ার সিঁড়ি ও ডান দিকে লবি ও রিসেপশন কাউন্টার। রিসেপশন ছাড়িয়ে ওপরে যাওয়ার লিফট, অর্থাৎ কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রিসেপশন থেকে চট করে নজরে না পড়ারই কথা। আমি আর মানিকদা চোখাচোখি করলাম। লবিতে সোফায় একটি সোনালী চুল বিদেশি দম্পতি বসে কলকাতার ট্রাভেল গাইড বুকলেট দেখতে দেখতে নিজেদের মধ্যে কথা বলছে। আরেকটি সিঙ্গেল সোফায় এক বিদেশি মধ্যবয়স্ক পুরুষ পাশেই টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছে, হাতে লাইফ ম্যাগাজিনের একটি সংখ্যা। কাউন্টারে একজন ভদ্রমহিলা, দেখে মনে হয় বাঙালি, কম্পিউটারে কোনো একটা কাজ করছিলেন। মানিকদা এগিয়ে গিয়ে ভদ্রমহিলাকে নিজের কার্ড দিল আর বাংলায় সোজাসুজি বলল 8 নম্বর রুমের তদন্তের ব্যাপারে ও এসেছে। রুমটা দেখবে
আর রুম বয় সাকিবের সাথে ওই ঘরেই কথা বলবে। ভদ্রমহিলার ভাব দেখে মনে হলো উনি মানিকদাকে চিনেছেন। অবশ্য চেনাটাই স্বাভাবিক, গত মাসেই ফ্রন্টলাইন ম্যাগাজিনে ওর ছবি সমেত একটা সাক্ষাৎকার বেরিয়েছিল। মানিকদা তার এক পেশে হাসিটা হেসে বলল, একটু চা পাঠিয়ে দিন ওই ঘরে। একজন রুম বয় এসে হাজির হলো। এ আমাদের লিফটে করে দোতলায় নিয়ে গেল। লিফট থেকে বেরিয়ে লম্বা করিডর ও তাদের দুই পাশে বোর্ডারদের ঘর। 8 নম্বর ঘরের দরজায় কলকাতা পুলিশের সিল মারা একটা নোটিশ ঝোলানো আছে। নোটিশে লেখা আছে, কলকাতা পুলিশের আদেশ অনুসারে এই ঘরে প্রবেশ করা সাধারণের জন্য নিষিদ্ধ। চাবি দিয়ে দরজা খুলে গৌরাঙ্গ সেলাম ঠুকে বলল, স্যার, সাকিব এক্ষুনি চা নিয়ে আসছে। খাট ছাড়াও একদিকে সোফা সেট এবং সেন্টার টেবিল রয়েছে, অন্যদিকে টিভি ও ছোট্ট একটা ফ্রিজ, যাকে বলে সুইট। রাস্তার দিকে একটা ব্যালকনিও আছে, সেখানেও ছোট দুটো বেতের চেয়ার রাখা আছে। আর আছে কিছু মানি প্লান্ট ও ফুল গাছের টব। মেঝের একটা অংশে চক দিয়ে মার্ক করা আছে, এক্স মার্কস দি স্পট। ডেড বডি যেভাবে পড়েছিল তার আউটলাইন চক দিয়ে করা আছে। আমি ও নীলমোহনবাবু দুজনেই জানি এই আউটলাইনের কাছে যাওয়া চলবে না, আর কোনো কিছুতে খালি হাতে স্পর্শ করা যাবে না। আমরা সকলেই সঙ্গে আনার রাবার গ্লাভস পরে নিয়েছি। তবে নীলমোহনবাবু এক কোণে সিঁটিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার পাশেই দরজা। দরজায় নখ হতে উনি এক প্রস্থ চমকালেন, তবে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে খুব সাহেবী কায়দায় বললেন, খাবেন? হাতের ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে বছর 25-এর একটি ফর্সা ছেলে, ছিপছিপে চেহারা, মাথায় কোঁকড়া চুল, ভেতরে ঢুকলো। এই বোধহয় রুম বয় সাকিব। তার পেছনে সাদা পোশাকে নিউ মার্কেট থানার ওসি বিপ্লববাবু এবং একজন বেশ কালো ভদ্রলোক, জামা, জুতো আর টাই পরিহিত। বেশ একটা পুরুষ্টু গোঁফ আছে, আর ব্যাক ব্রাশ করা চুল, চোখে আধুনিক ইলাস্টিক ফ্রেমের চশমা। বয়স আন্দাজ 40-এর কোঠায়। গুড মর্নিং স্যার, খবর পেলাম আপনারা এখানে এসেছেন, তাই এখানেই চলে এলাম। মানিকদা টেবিলের ওপরে রাখা চিনে মাটির অ্যাস্ট্রেটা কাছে এনে দেখছিল। চোখ না তুলেই বলল, মর্নিং। খবর কে দিল? রুম বয় গৌরাঙ্গ বুঝি? ইনফরমার তো রাখতেই হয়, ঘটনা যখন ঘটেছে। ইনি মিস্টার মুরলীধরন, হোটেল ম্যানেজার। ম্যানেজার আমায় খুব করে ধরলেন ইউনিফর্ম পরা পুলিশ মোতায়েন না করতে। ব্যবসায় নাকি এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, ওই ঘটনায় তাই মিনিমাম মেজার আর কি। মুরলীধরন এগিয়ে এসে আমাদের সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন। ভদ্রলোক বাংলা বলতে পারেন, বুঝতেও পারেন খানিকটা। আমরা সবাই এক্স মার্ক বাঁচিয়ে ঘরের অন্যদিকে সোফায় বসলাম। সাকিব একপাশে দাঁড়িয়ে রইল। মানিকদা সোফায় বসে সাকিবের এগিয়ে দেওয়া চা নিয়ে সাকিবকে প্রশ্ন করল, যিনি খুন হলেন তিনি কি সিগারেট খেতেন? नहीं साहब, ওনার সঙ্গে কেউ দেখা করতে আসতো? नहीं साहब, कोई नहीं आया। ঠিক আছে, তুমি যেতে পারো। সাকিব সেলাম ঠুকে চলে গেলে মানিকদা মুরলীধরনের দিকে ফিরে জিজ্ঞেস করল, আপনি কি কলকাতাতেই বরাবর আছেন নাকি চাকরি সূত্রে? মুরলীধরন সাদা দাঁতের ঝিলিক তুলে হেসে বললেন, নো 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 নো, সার্ভিস করতে আসলাম। আমার বাড়ি এরনাকুলাম আছে, ব্যাঙ্গালোরেও হোটেল নিনজা আছে, সেইখানে কাজ করলাম 6 ইয়ার্স, দেন এইখানে 5 ইয়ার্স রানিং। যিনি মারা গেছেন জন আর্সন, তার সঙ্গে আপনার কখনো কথা হয়েছে? নো নো, গেস্ট কত আসছে যাচ্ছে, কেউ কমপ্লেন করলো রুম সার্ভিস নিয়ে, তো আমি মিট করলাম, রিসিভ করলাম, বাট জন নো কমপ্লেন, নো মিট। বিপ্লববাবু মানিকদার হাতে কয়েকটা কাগজ দিয়ে বললেন,
জনের কল হিস্ট্রি, ভারতে ল্যান্ড করার পর হোটেল ও ট্রাভেল এজেন্সি এসব বাদ দিলে মূলত 3টি নম্বরের সঙ্গে ঘন ঘন কথা হয়েছে। একটা দিল্লি ও 2টো কলকাতা নম্বর। দিল্লিতে কর্নেল সুখবীর সিং, রিটায়ার্ড, একটা প্রাইভেট আর্ট গ্যালারি কালাকার আর্টস এর মালিক। আর কলকাতায় ফিরোজ দোরাবজি, ল্যান্সডাউনে দোরাবজি কিউরিও এম্পেরিয়ামের দোকানের মালিক। আর দ্বিতীয় জন হলো লক্ষণ ভুজেল। এই নম্বরটা যোগাযোগ করা যাচ্ছে না। ঠিকানা ইচ্ছেগাঁও, কালিম্পংয়ের, কিন্তু কলকাতায় ভদ্রলোক ছিল সেটা বোঝা যাচ্ছে। সিগন্যাল ট্রেসিং হিস্ট্রি অনুযায়ী বেনিয়াপুকুর অঞ্চলে কোথাও থাকতো। মানিকদা উঠে পড়ে বলল, ঠিক আছে, আপাতত এইটুকুই যথেষ্ট। আপনি আইটি সেল ক্যালার দিয়ে রাখুন এই ভুজেল ব্যক্তিটি একবারও ফোন অন করলেও যাতে ইমিডিয়েটলি ট্রেসড হয়। হোটেল নিনজা থেকে বেরিয়ে আমরা ল্যান্সডাউনের দিকে চলেছি। গন্তব্য দোরাবজি কিউরিওর মালিক ফিরোজ দোরাবজি। গাড়িতে নীলমোহনবাবু বললেন, কেসটা এখন জলবত্তরলং হয়ে গেল নাকি মশাই? আমিন, এই ভোজালি না ভুজুলি ব্যক্তিটি মার্ডার করে চম্পট দিয়েছে আর নিজেরও সাহেবের ফোনের সিম ফেলে দিয়েছে, ব্যাস। না না, ওইখানেই তো গণ্ডগোল আপনার। আপনি সমাধানের জন্য এতই ব্যগ্র, একটা থিওরি পেলেই আঁকড়ে ধরেন। আপনার সঙ্গে কয়েকবার ফোনে কথা বলা ব্যক্তি যদি খুন হন আর আপনার ফোন যদি একই সময় খারাপ হয় বা খোয়া যায়, তার মানে আপনি মার্ডার সাসপেক্ট। তার মানে আপনি বলছেন যে ইয়ে কি বলছেন মশাই? বলছি এখনই এরকম কোনো থিওরি খাড়া করার মতো সময় আসেনি। অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। আর ওই ভোজালি নয়, ভুজেল, লোকটার নাম লক্ষণ ভুজেল, নেপালি। বুঝি খোলা নদীর ধারে একসময় বাস ছিল, সেই থেকেই এদের পদবি ভুজেল। এদের আলাদা ভুজেল ভাষা আছে, কিন্তু এখন এরা মূলত নেপালি ভাষাতেই কথা বলে। শোনা, লক্ষ্য করা আর মনে রাখা গোয়েন্দাগিরির অপরিহার্য অঙ্গ, নীলমোহনবাবু। অবশ্যই প্রখর রুদ্রের ঢেসুম ও গুরুম মার্কা গোয়েন্দাগিরি বাদ রেখেই বলছি। মিন্টো পার্কের পেছন দিকে অর্থাৎ বেলভিউ নার্সিং হোমের পাশ দিয়ে গিয়ে বাঁদিকের রাস্তায় পড়লেই দোরাবজি কিউরিও এম্পোরিয়াম। একটি 17 তলা বিল্ডিংয়ের নিচে দোকান। নানান রকম মূর্তি, মুখোশ, ফুলদানি, মোমবাতি দানে ঠাসা। নীলমোহন বাবু একগাল হেসে 4টে তিব্বতী জবযন্ত্রের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। ফিরোজ দোরাবজি দোকানে ছিলেন না। দোকানের সেলস গার্ল ইন্টারকমে খবর পাঠাতে উনি এই বিল্ডিংয়েরই 6 তলায় ওনার ফ্ল্যাট থেকে নেমে এলেন। বয়স আন্দাজ 60-65-র মধ্যে। চেহারা বেশ ভারী, মানিকদার থেকে ইঞ্চি 2 কম লম্বা, কিন্তু গায়ের রং বেশ ফর্সা। পরনের সাদা কুর্তা পাজামা আর পায়ে সাদা লোফার্স। সম্পূর্ণ ব্লিচ করা সাদা চুল ব্রাশ করে আঁচড়ানো। লম্বাটে মুখ, বেশ পরিষ্কার করে কামানো। চোখে চশমা নেই, কিন্তু একটা সোনালি ফ্রেমের রিডিং গ্লাস গলায় ফিতে দিয়ে ঝোলানো আছে। মুখে একটা চুরুট। নীলমোহনবাবু ভদ্রলোক সম্পর্কে পরে মন্তব্য করেছিলেন, চুলটার চশমা বাদ দিলে ভদ্রলোক একেবারে শুভ্রতার চমক, তাই না ভাই অপু? ফিরোজ দোরাবজির কথায় যেটুকু বোঝা গেল, ওনারা কলকাতায় 3 পুরুষ রয়েছেন। ঠাকুরদা খিদিরপুর ডকে জাহাজের মাল লোডিং আনলোডিং এর একটা কোম্পানি খুলে প্রচুর পয়সা করেন, কিন্তু ফিরোজের বাবা ইসমাইল দোরাবজি সেই ব্যবসায় না গিয়ে এই কিউরিও আইটেমের দোকান নেন। Mr. Mitter, my father was a country daughter. Travel was his passion. কত প্লেস থেকে কত কিছু কালেক্ট করলো, বিজনেস ভি করলো, আমিও করছি। But I have my agents. I'm not much of a traveler. ফিরোজ বাবু বললেন। মানিকদা সোজাসুজি আসল কথায় চলে এলো। জন সাহেবের মার্ডার হওয়ার খবরটা দিয়ে ও ফোন রেকর্ডের কথা বলে জিজ্ঞেস করলো, আপনি জন আর্সনকে চিনতেন? পুলিশ ভি কন্ট্যাক্ট করেছিল আমাকে with same question. I didn't know him in person, but we had a few talks over phone.
He wanted to buy some special ceramic Buddha statues, small size, 6 to 7 inches in height. কালিম্পং থেকে অ্যারাইভ করার কথা ছিল, মেড বাই থংসা গুম্ফা মনাস্ট্রি, কিন্তু এখনও আসলো না। শেষবার আপনাদের কথা কি বিষয় হয়েছিল? সেম থিং। জন এনকোয়ারি করলো মালগুলো আসলো কিনা। আমি বললাম নট ইয়েট। অ্যাকচুয়ালি থংসা মনাস্ট্রির মঙ্করা বানায় অ্যাজ আ ফার্স্ট টাইম, ওদের মনাস্ট্রিতেই সাজিয়ে রাখে। নো কমার্শিয়াল মোটিভ। আমি কন্ট্রাক্ট করে মাঝে মাঝে আনাই ফর দেয়ার এক্সকুইজিট বিউটি, ডোনেট মানি ইন দেয়ার ফান্ড, সো ইট টেকস টাইম। মানিকদা এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে গিয়ে বলল, Is that Monte Fortuna you're smoking? ফিরোজ সাহেব একটু ভ্যাবা চ্যাকা খেয়ে তাড়াতাড়ি কুর্তার পকেট থেকে আরেকটা চুরুট বার করে মানিকদার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, Of course. Excuse me. I didn't know you two love cigars. মানিকদা হেসে অফার প্রত্যাখ্যান করে নিজের একটা গোল্ড ফ্লেক ধরিয়ে ধোঁয়া ছেড়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, Just a lucky guess. আমরা যখন দোকান ছেড়ে বেরিয়ে আসছি তখনও ফিরোজ সাহেব ঈষৎ ভুরু তুলে মানিকদার দিকে তাকিয়ে আছেন। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম। আমরা এখন যাচ্ছি শিবু জ্যাঠার বাড়ি। গাড়ি বেগবাগান ছাড়িয়ে বালিগঞ্জের দিকে ছুটছে। আপনি যে চুরুট বিশেষজ্ঞ এটা তো জানতাম না মশাই। নীলমোহন বাবুর কথায় মানিকদা কোনো জবাব দিল না। মানিকদার কপালে ভ্রুকুটি। শিবু জ্যাঠা হলেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া, চলমান অশরীরীর মতো চলমান গ্রন্থাগার। এক খুশিতেই চোয়ালে বইয়ে ছাপ। শিবু জ্যাঠা ব্যালকনিতে একটা মোড়ায় বসে কিছু অর্কিডের পরিচর্যা করছিলেন। ঘাড় ঘুরিয়ে আমাদের দেখে নিয়ে বললেন, তিন মূর্তির আগমন, তা ঘটল কোথায় অঘটন? বসো তোমরা বসো, আমি আসছি। আমরা জ্যাঠার ঘরে ছড়ানো চেয়ার আর মোড়ায় বসলাম। সামনের তক্তপোষে তাকিয়া ও বিভিন্ন জায়গায় বই ছড়ানো আছে। এক পাশে কিছু পুরনো এলপি রেকর্ড ও একটা মাঝারি সাইজের রেকর্ড প্লেয়ার। জ্যাঠা তক্তপোষে গুছিয়ে বসে বললেন, তাই গুগল জ্যাঠার যুগে শিবু জ্যাঠার প্রয়োজনটা তাহলে একেবারে ফুরিয়ে যায়নি, হ্যাঁ? শিবু জ্যাঠা আমাদের কোল্ড কফি খাওয়ালেন। খেতে খেতেই কথাবার্তা হলো। সেরামিক আর্টের উপর কিছু বলতে পারবেন? এই বিষয়টা আমার ঠিক প্রাচীন সভ্যতার সময় থেকে চলে আসছে এই আর্ট। মাটির মূর্তি, পাত্র হাই টেম্পারেচারে পুড়িয়ে গ্লেজ করে কি অপূর্ব সব সৃষ্টি হয়ে এসেছে সভ্যতার আদি থেকে। আচ্ছা, মানে ভারতবর্ষে সবচেয়ে মূল্যবান সেরামিক মিনিয়েচার মূর্তি কারা বানায়? হাতে গোনা কিছু জায়গায় বানানো হয় বটে। এই রাজ্যে তেমন জায়গা আছে। থংসা গুম্ফা মনাস্ট্রির সাধুরা বানায়। দাঁড়াও দাঁড়াও, আমার একটা আছে, তোমায় দেখাই। সর্বকনিষ্ঠ ওই কাঠের আলমারির একদম নিচের তাকে একটা সাদা কার্ডবোর্ডের বাক্স আছে, আর ওপরের তাকে বইয়ের শাড়ির বাঁ দিক থেকে 4 ও 7 নম্বর বইগুলো আনো। ঘরে ঢোকার দরজার পাশেই কাচের আলমারি থেকে আমি সবকিছু নিয়ে এসে তক্তপোষের ওপর রাখলাম। শিবু জ্যাঠা মানিকদার দিকে তাকিয়ে মিটিমিটি হাসি নিয়ে বললেন, Prepare yourself for a delightful experience. কার্ডবোর্ডের বাক্সটা খোলো। ছোট্ট কার্ডবোর্ডের বাক্সের ভেতর থেকে যা বেরোলো তেমন মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। ধ্যানমগ্ন বুদ্ধের মিনিয়েচার মূর্তি,
উচ্চতায় 6 ইঞ্চি মতন হবে। চোখ, নাক, ঠোঁট সব একদম নিখুঁত। কিন্তু সবচেয়ে অদ্ভুত মূর্তির রং। খুব হালকা গোলাপি ও হলুদের আভা মেশানো একটা রং, চাইলে চোখ ফেরানো যায় না। আর মনটাও কেমন যেন শান্ত স্নিগ্ধ হয়ে যায়। I bought for 27,000 bucks from Timan by art dealer in Park Street. সম্ভবত যে মনস্টের কথা বলছিলাম সেখান থেকেই আনানো। মানিকদা মূর্তিটা হাতে নিয়ে চোখের খুব কাছে এনে দেখছিল। ও প্রশ্ন করলো, ভেতরটা ফাঁপা মনে হচ্ছে। তা তো হবেই, খুব হাই টেম্পারেচারে বেক করা হয়। ভেতরটা ভরাট হলে ক্র্যাক হয়ে যাবে। মূর্তি বানানো হয়ে গেলে একটা ফ্ল্যাট মাটির ঢাকনা নিচে লাগিয়ে দেওয়া হয় টেবিলে বসানোর সুবিধার জন্য। এই বই দুখানা নাও, পড়াশোনাটা করে নিলে তোমার তদন্তে আরো আগ্রহ পাবে ফেলু। আমি বই দুটো নিয়ে সাইড ব্যাগে ঢুকিয়ে নিলাম। একটা বই দি কানাইসার্স হ্যান্ডবুক অফ অ্যান্টিক কালেকশন, লেখক হেলেনা হেওয়ার্ড। অন্যটা দি সেরামিক আর্ট, জেনি জে ইয়াংয়ের লেখা। আমাদের গাড়ি উল্টো দিকে চলেছে। গন্তব্য সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। লাঞ্চটা ওখানেই সারা হবে। গেল পুজোয় নীলমোহনবাবুর বই কালান্ত কোবরার কবলে টানা 6 সপ্তাহ বেস্ট সেলার ছিল। যদিও মানিকদা পরে বলেছিল, আপনি এখন খুব কনফিডেন্টলি গাঁজাখুরি মেশাচ্ছেন গপ্পে মশাই। নীলমোহনবাবু সেটায় আমল না দিয়ে বলেছিলেন, কনফিডেন্সের ক্রেডিট স্যার আপনার কোম্পানি, আর বাকিটা ডিমান্ড সাপ্লাইয়ের খেলা, বুঝলেন কি না? বেশ রকরকে চনমনে গপ্প না হলে পাঠকদের তৃপ্তি হয় না। যাই হোক, ট্রিটটা আমাদের পাওনাই ছিল। নীলমোহনবাবু বললেন, আজই হয়ে যাক। গাড়িতে মানিকদা আমায় বলল, অপু, ওসি বিপ্লব বাবুকে ফোনে ধর। আমি কল করে ফোনটা মানিকদাকে দিলাম। ওদিকের কথা শুনতে না পেলেও মানিকদার কথায় পুরো আলোচনাটা আন্দাজ করা যাচ্ছিল। হ্যাঁ বিপ্লব বাবু, হ্যাঁ কয়েকটা ইনফরমেশন লাগবে। এই লক্ষণ ভুজেলের ফোন ঠিক কবে থেকে সুইচ অফ বলছে? হ্যাঁ, আর হ্যাঁ, ইচ্ছেগাঁও যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ট্রাভেল এজেন্ট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ, কালই রওনা দেবো। হ্যাঁ, ও হ্যাঁ, আর একটা কথা, ফিরোজ দৌরাবজির উপর নজর রাখুন। 24 ঘন্টা। কলকাতা ছাড়ছে দেখলেই আটকাবেন, আদারওয়াইজ সাইলেন্ট ওয়াচ। ও হ্যাঁ, আর দিল্লিতে কর্নেল সুখবীর সিং, কালাকার আর্টস গ্যালারির মালিক, ওনার সাথে জনের কি কানেকশন ছিল সেটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লি পুলিশকে ইনফর্ম করে দিন। সিরাজ হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে আমায় মোবাইলে বেশ কিছু কাজ করতে হলো। মানিকদার অ্যাকাউন্টে তদন্তের অ্যাডভান্স ঢুকেছে কিনা চেক করা, ট্রাভেল এজেন্টকে ইনফর্ম করা, আর সব ডিটেলস পাঠানো ইত্যাদি কাজ। ইছেগাঁওয়ে লক্ষণ ভুজেলের একটা হোমস্টে আছে, নাম স্নো ভিউ। মানিকদা বলেছে তার যতটা কাছাকাছি সম্ভব অন্য হোমস্টেতে ঘর বুক করতে। এইসব কাজ মানিকদা আমার ওপর ছেড়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে আছে। ও বলে, স্মার্টফোন বেশি ঘাঁটলে আমি আনস্মার্ট হয়ে যাব, বুঝলি? মাঝে একবার নীলমোহনবাবু আমার কনুইতে একটা টোকা মারলেন। আমি ফোন থেকে চোখ তুলে ওনার দিকে তাকাতেই দেখি উনি একগাল হেসে সামনের প্লেটে রাখা একটা চামচ তুলে আমায় দেখিয়ে বললেন, ডোন্ট ফরগেট টু ইনক্লুড ভায়া। আমার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে প্লেটে রাখা কাঁটা চামচ আর ছুরি এক এক করে দেখালেন। তারপর সব শেষে নিজের হাতে ধরা চামচটা নাচিয়ে বললেন, তুমি আর মানিকদা, আর এইটা হলাম আমি। আমরা মাটন রেজালা, পরোটা, চিকেন রেশমি কাবাব
আর ফিরনি অর্ডার দিয়ে বসে আছি। মানিকদা বলল, জটায়ুজি, ইনভেস্ট করার সময় এসে গেল। নীলমোহন বাবু ওনার লাল ডায়েরিতে কি সব যেন লিখছিলেন। উনি লেখা থামিয়ে বললেন, উইথ প্লেজার মাই গুড স্যার। আজ রাতেই গুগল পে করে দেবো অপু ভাইয়াকে। কিন্তু বড্ড কুয়াশায় আছি মশাই, একটু রোদ উঠলে ভালো হয়। ফস করে যেন তদন্তের স্পিডটা বেড়ে গেল, কিন্তু আমার চোখে অন্ধকার। মানিকদা একটা সিগারেট ধরিয়ে হাতের ইঙ্গিতে উর্দি পড়া ওয়েটারকে অ্যাস্ট্রে দিতে বলল। অন্ধকার তো আছেই, কিন্তু সেটা মার্ডার নিয়ে নয় নীলমোহনবাবু, সেরামিক বুদ্ধ মূর্তি নিয়ে। মূর্তি নিয়েই আসল রহস্য। আমি বললাম, মানিকদা, মূর্তিগুলো দামি, কিন্তু খুব মূল্যবান তো নয়। অন্তত আমেরিকা থেকে গোয়েন্দা ধাওয়া করে আসার মতো দামি নয়। তাহলে মশাই ওয়াই এর আগে খাইটা হয়ে যাক। আপনার ঘাড় যখন ভাঙাই হচ্ছে, তখন একটু মন দিয়ে ভাঙা উচিত, কি তাই না? আমাদের খাবার এসে গেছে, তাই আপাতত আমরা সবাই খাওয়ায় মন দিলাম। আমরা বিকেলের মধ্যেই বাড়ি ফিরে এলাম। নীলমোহন বাবু আমাদের ড্রপ করে দিয়ে চলে গেলেন। ওনাকে ওনার পাবলিশারের কাছে নাকি ঢুঁ মারতে হবে। তবে যাওয়ার আগে কাল রওনা দেবার ব্যাপারে সব কিছু জেনে নিলেন। আমরা প্লেনে কলকাতা থেকে বাগডোগরা যাব। সকাল 10:40 ফ্লাইট, পৌঁছতে লাগবে মিনিট 40। তারপর সেখান থেকে গাড়িতে কালিম্পং হয়ে সোজা ইছেগাঁও। আজ রাত 9টার মধ্যে ট্রাভেল এজেন্ট টিকিট ইত্যাদি মেল করে দেবে আমাদের। মানিকদা বলল, গরম জামা কাপড় নেবেন। কালিম্পংয়ে অতটা না হলেও ইচ্ছেগাঁওতে বেশ ঠান্ডা, কিন্তু গত বছর ডিসেম্বরে আবার স্নোফল হয়েছিল। আমার যে কি উত্তেজনা হচ্ছে না মশাই। বরফের প্রেক্ষাপটে ধাওয়া করেছি মার্ডারারকে। ভাবতেই মনটা চনমন করে উঠেছে। বলছি, এভারেস্ট বোধহয় দেখা যায় না ওখান থেকে, তাই না? মানিকদা গাড়ি থেকে নামতে নামতে বলল, ভূগোলকে গোল্লায় পাঠিয়ে পাহাড়ের কান ধরে টানবেন না দয়া করে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, এটা বলতে পারি। আজ দিনটা বেশ ঝলমলে, মাঝে মাঝে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা ভালো করে ব্রেকফাস্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাইপাস ধরার একটু পরে মানিকদা বলল, একটা কালো সুমো আমাদের ফলো করছে। নীলমোহনবাবু উত্তেজিত হয়ে কিছু বলার আগেই মানিকদা বলল, করুক ফলো। এয়ারপোর্টে নামার সময় দেখলাম কালো রঙের সুমো গাড়ি আসতে হলো। তারপর স্পিড তুলে একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। জানলার কাঁচ কালো, আর সবকটাই তোলা থাকায় ভেতরে কে বা কারা আছে ঠিকভাবে বোঝা গেল না। এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করার সময় নীলমোহনবাবু বললেন, ভেতরের দোকান থেকে বড় এক প্যাকেট পটেটো চিপস কিনবো। কিন্তু মারাত্মক দাম। কেনার পর ওনার মুখ শুকিয়ে গেছে দেখে মানিকদা বলল, এয়ারপোর্টের দোকান থেকে সব কিনতে হলে বড়িয়া পক্ষী জটাধর থেকে ক্ষুদ্র পক্ষী চড়ুই হতে আপনার বেশি দিন লাগতো না। নিন নিন, প্যাকেট খুলুন, চিবোনো যাক। প্লেনে আমি আর নীলমোহনবাবু একদম পাশাপাশি সিট পেয়েছি, আর মানিকদা আইলের অপর দিকের ধারের সিট। আমরা মানিকদাকে দেখতে পেলেও মানিকদাকে ঘাড় ঘুরিয়ে আমাদের দেখতে হবে। মাঝে একবার প্লেন একটা এয়ার পকেটে পড়ায় দারুণ ঝাঁকুনি হলো জোরে, আর নীলমোহন বাবু আমার ডান হাতটা খামচে ধরে বললেন, মানি পদ্মে ওম বলে চেঁচিয়ে উঠলেন। অমন বিটকেল কথার মানে যে কি সেটা জিজ্ঞেস করায় ভদ্রলোক পরে বলেছিলেন, ওটা হবেই ভাই অপু। তখন সার্ভাইভ করা স্ট্রাগল চলছে তো ব্রেইনে, তাই তিব্বতী প্রার্থনা ওম মানি পদ্মে একটু চাম্বেল হয়ে গেছিল। আমায় তো একটা ব্রেন নিয়েই সব সামলাতে হচ্ছে, বুঝলে কি না?
বাগডোগরা এয়ারপোর্টে আমাদের জন্য গাড়ি থাকার কথা। লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরোতে প্রায় 11:15 বেজে গেল। নীল টি শার্ট ও জিন্স পরা একজন নেপালি ড্রাইভার মিস্টার পি মিটার লেখা বোর্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তার পাশে একটা বোলেরো গাড়ি। নাম লেখা বোর্ডের দরকার ছিল না, কারণ গাড়ির মডেল, নাম্বার ও ড্রাইভারের ছবি, নাম, ফোন নাম্বার আমায় ট্রাভেল এজেন্ট হোয়াটসঅ্যাপ করেই দিয়েছিল। ড্রাইভারের নাম রঞ্জিত তামাং। বেশ চটপটে, স্মার্ট। গাড়ি চালানোর সময় একটা লেদারের ক্যাপ পরে নেয়। এই রঞ্জিতই আমাদের সঙ্গে গাড়ি নিয়ে থাকবে যতদিন আমাদের এখানে থাকা হবে। পরে নীলমোহনবাবু ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলেন, भाई रंजीत, गाड़ी चलाने का टाइम तुम कैप क्यों पहनता? রঞ্জিত হেসে জবাব দিয়েছিল, साहब ये गुड लक है, 2 टाइम हम बच गए एक्सीडेंट से, ये कैब के लिए। पहाड़ी रोड में गाड़ी चलाने की यात्रा है बहुत। নীলমোহনবাবু নিভে যাওয়া গলায় বলেছিলেন, तुम मुने करके कैप पहन लेना बाबा, हम सबका जान भी तो तुम्हारा हाथ में है। মানিকদা যদিও চিমটি কেটে মন্তব্য করেছিল, একটা ক্যাপে 4টে মাথা কি রক্ষা পাবে? নীলমোহনবাবু কোনো জবাব না দিয়ে হাত জোর করে কপালে ঠেকিয়ে একটা কুইক প্রার্থনা সেরে নিলেন। গাড়ি চলেছে কালিম্পংয়ের দিকে। বাগডোগরা এয়ারপোর্ট ছেড়ে আধ ঘন্টা এগিয়ে পথের ধারে লিটল টিবেট বলে একটা রেস্তোরাঁয় আমরা সকলে ফ্রাইড চিকেন মোমো আর কফি খেয়ে নিলাম, কারণ ইছেগাঁও পৌঁছতে বেশ দেরি হবে। মানিকদা বলল ও নাকি থংসা গুম্ফা মনাস্ট্রিতে একবার ঢুঁ মারবে। আমাদের গাড়ি এখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার একদিকে পাহাড়ের গা আর অন্যদিকে খাদের ঢাল। অনেক নিচে সরু ফিতের মতো তিস্তা নদী বয়ে যাচ্ছে। নীলমোহনবাবু ড্রাইভার রঞ্জিতের একদম পাশেই বসেছেন। তিনি ঘাড় ঘুরিয়ে বললেন, মশাই, এই থাম্পা গাম্পা মনাস্ট্রি গিয়ে কি পাবে, কি এক্সপেক্ট করছেন? উফ, থাম্পা নয়, থাংসা গুম্ফা মোনাস্ট্রি। কালিম্পং থেকে 1.5 কিলোমিটার দূরে খুবই প্রাচীন এই মনাস্ট্রি। 1692-তে ভুটানের রাজার তত্ত্বাবধানে এই মনাস্ট্রি তৈরি হয়। একে ভুটানিজ মনাস্ট্রিও বলা হয়। যেহেতু মূর্তিগুলো এই মনাস্ট্রিতেই বানানো হয়, তাই আমরা দেরি না করে ওইখানেই আগে যাব। আমার মন বলছে এই মূর্তি নিয়েই রহস্য। এই রহস্যের জট ছাড়লে বাকিটা আপনি পরিষ্কার হয়ে যাবে। কি আছে এই মূর্তিতে যার জন্য বিদেশ থেকে গোয়েন্দা এসে খোঁজ করে, আবার খুনও হয়? আচ্ছা, ভেতরে কোনো দামি পাথরও তো থাকতে পারে। আউট অফ কোয়েশ্চেন। ভুলে যাস না, কোনো নির্দিষ্ট একটা নয়, ওখানকার মূর্তিগুলো নিয়েই খোঁজ করছিল জন। আমার মনে হয় ওখানকার সন্ন্যাসীরাও এই ব্যাপারে কিছুই আলোকপাত করতে পারবে না। কিন্তু মানিকদার কথায় একটা কান ফাটানো ধাতব আওয়াজে বাধা পড়ল। একটা বেশ বড়, প্রায় 15 কেজি পাথরের চাই আমাদের বোলেরো গাড়ির বনেটের ডান দিকের ওপরে পড়ে সেটাকে খানিক তুবড়ে ছিটকে রাস্তার পাশের খাদের দিকে গড়িয়ে গেল। গাড়ির সামনের কাঁচের ডান পাশের খানিকটাও ভেঙেছে। রঞ্জিত ব্রেক কষে বাঁদিকের পাহাড়ের গা ঘেঁষে গাড়িটা দাঁড় করালো। মানিকদার ডান হাত ওর পরনের অলিভ কালারের জ্যাকেটের ডান পকেটে ঢুকে গেছে। আমি জানি ওখানেই ওর রিভলভার আছে। ওপর দিকে তাকিয়ে শুধুই পাহাড় আর ঝোপ জঙ্গল ছাড়া তেমন কিছুই দেখা গেল না। পাথরটা কি প্রাকৃতিক কারণেই পড়লো, নাকি কেউ আমাদের গাড়ি লক্ষ্য করে ফেললো? রঞ্জিত তামাংয়ের হাত ভালো তাই, নইলে বেমক্কা বনেটের ওপরে ভারী পাথর পড়লে অনেক ড্রাইভারেরই স্টিয়ারিং এর কন্ট্রোল চলে যেতে পারে। খাদের পাশে তখন গাড়ির গড়িয়ে পড়াটা কিছুই বিচিত্র নয়। দূরে কোথাও একটা ঝর্ণা আছে, তার ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি। রাস্তায় আর কোনো গাড়ি চলাচল এই মুহূর্তে নেই। তাই হঠাৎ করে একটা ডিড ইউ ডু ইট পাখি ডেকে ওঠায় আমি বেশ চমকে গেলাম। আবার গাড়িতে ওঠা হলো। রঞ্জিতজিকে আমাদের ইছেগাঁও পৌঁছে দিয়ে
গাড়ির সামনের তুবড়ে যাওয়া অংশ আর কাঁচটা বদলাতে যেতে হবে। অবশ্য আমাদের কালিম্পং পৌঁছানো অবধি আর কোনো ঘটনা ঘটেনি। নীলমোহন বাবু মাঝে মাঝেই হাত জোর করে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে গেছেন। মানিকদার মুখ গম্ভীর, কপালে ভ্রুকুটি। আমার মাথা ভোঁ ভোঁ করছে আর পেট খালি খালি লাগছে। মন বলছে ওই পাথর মানুষই ফেলেছে এবং বেশ হিসেব করেই ফেলেছে। আমাদের হাবভাব দেখে রঞ্জিত মুখে কুলুপ দিয়েছে। আমরা যখন কালিম্পং মার্কেট পেরোচ্ছি তখন রঞ্জিত নীরবতা ভেঙে বলল, सब यहाँ से गुम्फा 1.5 किलोमीटर। आप लोग चाहे तो यहाँ चाय पी सकते हैं, आगे कुछ नहीं जाए। আমি আর মানিকদা চোখাচোখি করলাম। আমি বেশ বুঝতে পারছি মানিকদা আর সময় নষ্ট করতে চায় না, কিন্তু অনেক সময় ড্রাইভারের কথাও ভাবতে হয়। বিপজ্জনক রাস্তায় গাড়ি চালানোটা ড্রাইভারের নার্ভের ওপর বেশ চাপ দেয়। তার উপর আবার একটু আগে যা ঘটে গেল। আমরা তাই নেমে পড়ে একটা দোকানে চায়ের কথা বলে দিলাম। আশেপাশে আরও নানান রকমের দোকান আছে। অনেক স্থানীয় লোক কেনাকাটা করতে এসেছে। আশপাশের পাহাড়ি বাসিন্দারা এখান থেকেই সব কিনে নিয়ে যায়। নেপালি, ভুটিয়া, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরাও বাজারে এসেছে। সবজি, ডিম, মুরগি, লেপ, কম্বল, টুপি, জ্যাকেট, পুঁতির গয়না, বাতের মলম, আরও নানান রকমের জিনিস বিকিকিনি হচ্ছে। চায়ের দোকানের পাশের দোকান থেকে নীলমোহনবাবু টক করে একটা কুকড়ি কিনে নিলেন। সঙ্গে আবার খাপ সমেত বেল্ট আছে, কোমরে আটকে নেবার জন্য। মানিকদা চায়ে শেষ চুমুক দিয়ে পাশের ডাস্টবিনে কাপটা ফেলে দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, কি ব্যাপার, আত্মরক্ষা কে লিয়ে? প্রোটেকশন প্লাস এই অভিযানের স্মৃতি, দুটো কাজই হবে, কি বলেন? কুকরি নেপালিদের জাতীয় অস্ত্র নীলমোহন বাবু। আত্মরক্ষা থেকে কাঠ কাটা অনেক কাজেই লাগে। মাথার দিকটা কেমন মোটা, চওড়া আর বাঁকানো দেখছেন তো? তবে এটা তো আপনার রাজস্থান অভিযানের ওয়েপনের মতো পুরনো আর জং ধরা নয়, একদম ঝকঝকে নতুন। সাবধানে ধরবেন, খুব ধার হয় কিন্তু। চালানোটাও রপ্ত করতে হয়, নইলে অন্যকে জখম করার চেয়ে নিজে জখম হওয়ার সম্ভাবনা বেশি। পরপর 2 কাপ চা খাওয়ার পর রঞ্জিত বেশ অনেকটা তরতাজা দেখাচ্ছে। আমরা আবার গাড়িতে উঠলাম। থাংসা গুম্ফা মনাস্ট্রি, মূলত সাদা রং, তার ওপর নীল ও লাল রঙের কারুকার্য কোথাও কোথাও করা আছে। মূল ফটকে সোনালী রঙের ব্যবহারও রয়েছে। মনাস্ট্রির বাইরের দেওয়াল বরাবর জপ যন্ত্রের সারি, বেশ সুন্দর করে সাজানো গোছানো। এত প্রাচীন, কিন্তু বাইরে থেকে দেখে বোঝবার কোনো উপায় নেই। আমরা যখন পৌঁছলাম তখন প্রার্থনা চলছে। অনেক সন্ন্যাসীর একসাথে মন্ত্র উচ্চারণে ভ্রমণের গুঞ্জনের মতো একটা চাপা আওয়াজ আসছে। তার সাথে তালে তালে প্রার্থনা ঢাক বা প্রেয়ার ড্রামস বাজছে। নীলমোহনবাবু আর আমি অবাক হয়ে এসব দেখছিলাম। মানিকদার গম্ভীর গলায় আমাদের ঘোর কাটল। তোরা আয় আমার সাথে। মানিকদা প্রার্থনা ঘরে না ঢুকে লম্বা অলিন্দ পেরিয়ে একটা ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে একটা চৌকো বড় উঠোন আছে। 10-12টা বাচ্চা, মাথা কামানো, গায়ে লাল আলখাল্লা, উঠোনে বসে পড়াশোনা করছে। ক্লাস নিচ্ছে একজন বছর 24-26-এর চশমা পরা সৌম্যকান্তি নেপালি সন্ন্যাসী। আমাদের দেখে সেই যুবক উঠে এলো। মানিকদা মাথা সামান্য ঝুঁকিয়ে বুকের কাছে 2 হাত জোর করে বিনীতভাবে বলল, I am a crime investigator and I need to speak with Rinpoche Lama La urgently. যুবক বেশ অবাক হয়ে মানিকদা ও আমাদের দেখে শুধু বলল, You all come with me. উঠোনটা পেরিয়ে উল্টো দিকের সারি দেওয়া ঘরগুলোর একটায়
আমাদের বাইরে দাঁড় করিয়ে ঢুকে গেল। মিনিট খানেক পরেই বেরিয়ে এসে মানিকদাকে বলল, Rinpoche is waiting for you. I request your companions to wait outside. আমাদের ঝুঁকে পড়ে বিদায় জানিয়ে যুবক চলে গেল। মানিকদা ওর পায়ের জুতো বাইরে খুলে ঘরে ঢুকল। আমরা দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছি। ঘরের ভিতরে সাদা রঙের দেয়াল, নিচের দিকে হলুদ রঙের চওড়া বর্ডার টানা আছে। সেই বর্ডারের ওপর কালো রং ও সরু তুলি দিয়ে তথাগতর জীবনের নানান ঘটনা আঁকা রয়েছে। এক পাশে একটা বেদির ওপর সমাধিস্থ বুদ্ধ মূর্তি, তার সামনে একটা প্রদীপ জ্বলছে। ঘরের উল্টো দিকে একটা সাধারণ খাট ও টেবিল চেয়ার। খাটের পাশের দেয়ালে 5খানা তাক আছে। এই তাকগুলোয় বেশ কিছু বই, পাকানো মলিন কাগজ, 2টো সোনালি রঙের শিঙা ইত্যাদি রয়েছে। আর একদম নিচের তাকটায় রয়েছে 3টে সেরামিক মিনিয়েচার বুদ্ধ মূর্তি। এগুলোর রং শিবু জেঠুর কাছে যেটা দেখেছিলাম তার চেয়ে আলাদা, হালকা বাদামি ও সাদা মেশানো। উল্টো দিকের 2টো ছোট জানলা দিয়ে আসা অল্প আলোতেও মূর্তিগুলোর সৌন্দর্য পরিষ্কার বোঝা যাচ্ছে। টেবিলের ওপর একটা বই খোলা আছে, আর সামনে চেয়ারে বসে একজন 70-এর কাছাকাছি বয়স্ক বৃদ্ধ একটা তুলোট কাগজে কী সব যেন লিখছেন। মানিকদাকে দেখে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। তার মাথা কামানো, গাঢ় লাল আলখাল্লা পরিহিত, প্রায় 6 ফুটের মতো লম্বা, কিন্তু বয়সের ভারে সামনে ঝুঁকে পড়েছেন। মুখটা হাসি হাসি আর ছোট কিন্তু ঝকমকে চোখ। ইনি থংসা গুম্ফা মনাস্ট্রির রিনপোচে বা সম্মানীয় প্রধান। মানিকদা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে অনেকটা ঝুঁকে পড়ে হাত জোর করে নিজের সম্মান জানালো। তারপর মাথা একটু তুলে হাত জোর রেখেই নিজের বক্তব্য খুব নিচু গলায় বলতে লাগলো। আমরা কিছু শুনতে পেলাম না। মাঝে একবার নিজের ডান হাতের চেটো ওপর দিকে রেখে 5টা আঙুল দিয়ে তাকে রাখা মূর্তিগুলো দেখালো। আমি জানি সম্মানীয় বৌদ্ধ সন্ন্যাসীকে তর্জনী দিয়ে কোনো কিছু দেখানোটা অভদ্রতা বলে ধরা হয়, তাই ও এইভাবে দেখালো। দুজনের মধ্যে মোটামুটি মিনিট 10 কথা হলো। মানিকদাকে দেখলাম একটা মূর্তি তাক থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখে আবার রেখে দিল। রিনপোচেকে ধন্যবাদ দিয়ে মানিকদা ঘর থেকে বেরিয়ে এসে বলল, আয় অপু, চলে আসুন নীলমোহনবাবু। এবার ফাইনাল ডেস্টিনেশন ইচ্ছেগাঁও। মনাস্ট্রি থেকে ইছেগাঁও মাত্র 14 কিলোমিটারের রাস্তা। আমাদের পৌঁছতে মিনিট 40-এর বেশি লাগার কথা নয়। গাড়িতে ওঠা স্তক নীলমোহনবাবু কিছু বলার জন্য উসখুস করছেন। প্রায় আধ ঘন্টার পথ আমরা পেরিয়ে এসেছি। এইবার আর থাকতে না পেরে নীলমোহনবাবু বললেন, মানিকবাবু, আপনি ইঞ্জিনের মতো এগিয়ে যাচ্ছেন আর আমরা বগির মতো ফলো করছি। বাট মনে কুয়াশায়ন, বুকে ওই মনাস্ট্রির প্রার্থনার ঢাক বাজছে ধুপ ধুপ করে। এই থাংসা মনাস্ট্রিতে প্রার্থনা ঢাক নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বলা হয়নি। এমনিতে মনস্ট্রিতে প্রার্থনা ঢাক বা প্রেয়ার ড্রাম দেখবেন 108টা থাকে। বৌদ্ধ মতে 108 নম্বরটি খুব শুভ। নবগ্রহ ও 12 মাসের গুণ যেহেতু 108, তাই বিশ্বাস ওই 108-এর মধ্যে সমস্ত সৃষ্টি বিরাজ করছে। কিন্তু থাংসা গুম্ফায় প্রার্থনা ঢাকের সংখ্যা কত জানেন? কত মশাই? 219। আপনি কেন জিজ্ঞেস করলে বলতে পারবো না, কেউ জানে না। এ এক রহস্য। আচ্ছা বেশ, আমি ওসব জিজ্ঞেসও করবো না। ওসব রহস্য থাক, আপনি আমাদের রহস্যের কথা বলুন। আচ্ছা, ওই মনাস্ট্রির প্রধান কি বলল আপনাকে? মানিকদা এবার রঞ্জিত তামাংয়ের পাশে বসেছে। হাতে শিবু জ্যাঠার কাছ থেকে আনা 2খানা বইয়ের একটা সিগারেট ধরিয়ে
এক মুখ ধোঁয়া জানলার বাইরে ছেড়ে বলল, বললেন একজন ব্যক্তি মাসে 2 বার আসে সেরামিক বুদ্ধমূর্তি কিনে নিয়ে যাওয়ার জন্য, আর এই ভবিষ্যৎবাণীও করলেন বুদ্ধমূর্তি নিয়ে কোনো অন্যায় কাজ করা হলে তার শাস্তি অপরাধী পাবেই। তথাগতই আমাকে টেনে নিয়ে এসেছেন সেই শাস্তি দেওয়ার জন্য। নীলমোহনবাবু অসহিষ্ণু হয়ে জিজ্ঞেস করলেন, কে কেনে মূর্তিগুলা? নাম বললো নাকি লামা দাদু? লক্ষণ ভুজেল। গাড়ি এবার পাহাড়ি রাস্তা ছেড়ে বাঁদিকের একটা পাথুরে সরু রাস্তা ধরে আরও চড়াই উঠতে শুরু করলো। ঠান্ডাটাও বেশ বেড়ে গেছে এর মধ্যেই। আমরা গাড়ির মধ্যেই জ্যাকেট, মাফলার সব চাপিয়ে নিয়েছি। নীলমোহন বাবুর আবার কান ঢাকা পশমের টুপি। চারিদিকে আর কোনো শব্দ নেই। একদিকে পাইন ও বার্চ গাছের বন, অন্যদিকে ঢাল। শুধু এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে গাড়ির টায়ারের গড়ানোর আওয়াজ পাচ্ছি। এরকম মিনিট 10 চলার পরেই আমরা একটা ছোট খোলা প্রান্তরে এলাম। কিছু গাড়ি দাঁড়াতে পারে এই রকম একটা জায়গা। সামনে ধাপে ধাপে পাহাড়ের গা থেকে কেটে বার করা সিঁড়ি ওপরে উঠে গেছে, আর দুই পাশে ধাপে ধাপে নানান রঙের সুন্দর সুন্দর হোমস্টের সারি। এক পাশে একটা সাদা রঙের সাইনবোর্ড, তার উপর কালো কালি দিয়ে লেখা ওয়েলকাম টু ইছেগাঁও। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে খাওয়াস হোমস্টেতে। মালিক বিমল খাওয়াসি প্রথম এখানে হোমস্টে বানান। এখন ওনার বয়স হয়েছে। ছেলে মহাদেব খাওয়াস বাবাকে সাহায্য করেন। দোতলা হোমস্টের ওপরের একটা ঘরে আমাদের 3 জনেরই থাকার ব্যবস্থা হয়েছে, আর আমাদের ড্রাইভার রঞ্জিত তামাং নিচের ঘরে রয়েছে। এত বেলায় আর লাঞ্চ না করে আমরা ঘর লাগোয়া বারান্দায় বসে চিজ স্যান্ডউইচ, চিকেন পাকোড়া আর কফি খাচ্ছি। বারান্দার বাঁ দিক থেকে কাঞ্চনজঙ্ঘার খানিকটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা যতটা সুন্দর লাগে, এখানে নাকি তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। এটা আমি শুনেছি, কিন্তু এখনো অবধি দেখার সৌভাগ্য হয়নি। পাহাড় মেঘে ঢাকা আছে, তবে কাঞ্চনজঙ্ঘাকে যে অনেক কাছে মনে হয় ইছেগাঁও থেকে, এটা বেশ বুঝতে পারছি। চিকেন পকোড়ায় একটা কামড় দিয়ে নীলমোহনবাবু বললেন, খাসা জায়গা মশাই। নামটার মানে কি? ইচ্ছে পূরণ টুরন হয় নাকি? মানিকদা মাথা নেড়ে কফিতে একটা চুমুক দিয়ে বলল, ওসব কিছু নয়। ইচ্ছে মানে লামাদের ভাষায় সর্বোচ্চ বা হাইয়েস্ট পয়েন্ট অফ আ প্লেন। এটা একটা পাহাড়ি নাম। পাহাড়ের গা কেটে ধাপে ধাপে ঘর তোলা হয়েছে। উচ্চতা প্রায় 5800 ফিট। এটা সত্যি গোটা জায়গাটাই যেন খেলার স্টেডিয়ামের গ্যালারির মতন। মানিকদা এবার উঠে দাঁড়িয়ে বারান্দার রেলিংয়ের কাছে গিয়ে বলল, অপু, নিচে 3rd ধাপে দেখ, নীল রঙের একটা হোমস্টে, চারিদিকে গাঁদা ফুলের গাছ দিয়ে ঘেরা। ওটাই ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে। মালিক লক্ষণ ভুজেল। আমাদের ব্যাগ থেকে বাইনোকুলারটা বার করে রাখ। রাতের দিকে একটু চোখ রাখতে হবে। আর বিপ্লব বাবুকে ফোন করে আপডেট দিয়ে বল, লক্ষণ ভুজেলের ফোন নাম্বার যে মোবাইল কোম্পানির, সেই কোম্পানির কাছ থেকে লোকটার ছবি নিয়ে ওটা আমায় হোয়াটসঅ্যাপ করতে। মন বলছে ক্লাইম্যাক্সের সময় ঘনিয়ে আসছে। নীলমোহনবাবু আরেকটা চিকেন পকোড়া হাতে নিয়েছিলেন কামড় দেবেন বলে। সেই অবস্থায় উঠে পড়ে বললেন, এই কেসটা তো বড্ড স্পিডে চলছে মশাই। ক্লাইম্যাক্স ঘনিয়ে আসছে, অথচ আমার কেনা খুকুরিটা চালানোর প্র্যাকটিস করতে পারলাম না। মানিকদা গম্ভীর গলায় চোখ পাকিয়ে বলল, খবরদার, ওই ভয়ঙ্কর ধারালো অস্ত্র ব্যবহারের কথা ভুলেও ভাববেন না। আপনি শুধু বিপদে পড়লে খাপ থেকে বের করে ওটা হাতে নিয়ে দাঁত মুখ খিঁচিয়ে দাঁড়িয়ে থাকবার প্র্যাকটিসটা করুন, তাতেই হবে। প্রায় 8:30 থেকে
আমরা ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টের ওপর নজর রাখছি। সন্ধ্যের সময় মহাদেব খাওয়াস এলেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে। বয়স প্রায় 40 ছুঁই ছুঁই, মাঝারি উচ্চতা, এক মাথা কোঁকড়া চুল, বেশ শক্তপোক্ত চেহারা। মানিকদা তাকে লক্ষণ ভুজেলের কথা জিজ্ঞেস করায় সে বলল ভুজেল নাকি রাতারাতি অনেক পয়সা করেছে। এই অঞ্চলে এখন ওই সবচেয়ে বড় লোক বলা যায়। ভুজেলের হম্বিতম্বি প্রতিপত্তিও পাল্লা দিয়ে বাড়ছে। অন্যের হোমস্টে জোর করে কিনে নিতে চাইছে। দুটো গাড়ি কিনেছে। ডেলোতে নাকি হোটেল শুরু করার প্ল্যান আছে। এখানে থেকে থেকেই আসে আর মাইনে করা লোক রেখে হোমস্টে চালায়। মহাদেবের ধারণা লক্ষণ কলকাতায় কিছু ব্যবসা চালায়, সেখান থেকেই ওর বাড়তি টাকা আসছে। এইটুকু বেশ বুঝলাম এলাকার কেউই লক্ষণ ভুজেলকে খুব একটা পছন্দ করে না। মানিকদা জিজ্ঞেস করেছিল এখন লক্ষণ এখানে আছে কিনা। মহাদেব বলেছিল 4 दिन पहले आया साहब, बहुत रात को गाड़ी चला के, तब से यहाँ पर ही है, लेकिन ज्यादा बाहर नहीं निकलता है। क्या जाने क्या करता है रूम में बैठ के। মহাদেবজি চলে যেতে মানিকদা সিগারেট কিনতে বেরোলো। ওর স্টক নাকি শেষ হয়ে এসেছে। কালিম্পং বাজারে কেনার কথা খেয়াল ছিল না ওর। এখানে একটি মাত্র দোকান আছে, সেখানেই সিগারেট, জলের বোতল, নুডলসের প্যাকেট ইত্যাদি সবই প্রায় পাওয়া যায়। নীলমোহন বাবু বাথরুমে ঢুকলেন গরম গরম জলে স্নান করবেন বলে। আমি বন্ধ কাঁচের জানলার ভেতর দিয়ে দূরের পাহাড় আর আঁকা বাঁকা অন্ধকার পাহাড়ি রাস্তায় চলা গাড়ির হেডলাইটের আলো দেখছিলাম। বারান্দায় দাঁড়ালে নিচের শহরের টিমটিমে আলোগুলোও দেখা যায়। মহাদেবজি বলেছিল ওটা নাকি সিকিম রাজ্য। মনে হয় যেন হাজার হাজার প্রদীপ জ্বলছে। মিনিট 20 বাদে মানিকদা ফিরে এলো। ওর মুখ আরো গম্ভীর, কপালে ভ্রুকুটি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মানিকদা? ও কোনো জবাব না দিয়ে মিনিট খানেক গুম হয়ে বসে রইল। শুনতে পাচ্ছি বাথরুমে স্নান করতে করতে নীলমোহনবাবু গান গাইছেন। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। কি ঠান্ডা জল। কাছের কোনো হোমস্টের ঘরে টুরিস্টদের তাসের আড্ডা বোধহয় বসেছে। মাঝে মাঝে তার আওয়াজ পাচ্ছি। কেউ একটা রেডিও টিউনিং করছে আওয়াজ পেলাম। কয়েকটা স্টেশন পর পর ছুঁয়ে গিয়ে একটাই স্থির হলো। নেপালি গান বাজছে। নীলমোহনবাবু স্নান করে বেরিয়ে এসেছেন। মানিকদা বলল অপু, অনিমেষকে ফোনে ধর, আমি কথা বলবো। মনে হচ্ছে আজ রাতেই একটা এসপার ওসপার হয়ে যাবে। শুনে নীলমোহনবাবু মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করে নিজের বাঁ হাতের চেটোয় ডান হাত মুঠো পাকিয়ে একটা ঘুষি মারলেন। এখানে একটু রাত হলেই সব কেমন নিস্তব্ধ হয়ে যায়। ঠান্ডার চোটে টুরিস্টরাও যে যার নিজের রুম থেকে বের হয় না। মানিকদার সাথে অনিমেষদার কথোপকথন তাই আমরা স্পষ্ট শুনতে পেলাম। আজ রাত 9:15 ফ্লাইট ধরবো। তোদের জয়েন করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাহ, ভেরি গুড। তবে তার আগে কয়েকটা ইনস্ট্রাকশন ইস্যু করে দে। ল্যান্সডাউনের কিউডিও শপের মালিক ফিরোজ দোরাবজিকে তুলে নে। গ্রাউন্ড আপাতত সন্দেহের গ্রাউন্ডেই তোল। জিজ্ঞাসাবাদ চলুক। ওর উকিল যদি ছাড়ানোর চেষ্টা করে হাউস অ্যারেস্ট করে রাখ। ফোন, নেট সব জ্যাম করে দেয়। ওকে। আর হ্যাঁ, আর ইচ্ছেগাঁও, এটা কোন থানার জুরিসডিকশনে পড়ে রে? ওটা পেডং। ফোর্স লাগবে? হ্যাঁ, অন্তত 6 জন উইথ আর্মস। এই হোমস্টেগুলো টাইট ক্লাস্টারে আছে, সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। ওটা ওরা কভার করবে, বাট নো অ্যাকশন টিল আই গিভ সিগন্যাল। ঠিক আছে, পেডং থানার ওসিকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসুন, হয়তো তোর আশা অবধি আমি ওয়েট করব না। আই উইল মেক আ মুভ ওয়েন দ্য টাইম ইজ রাইট। আই আন্ডারস্ট্যান্ড। গো অ্যাহেড অ্যান্ড টেক কেয়ার। কোনো ট্যুরিস্ট যেন ক্যাজুয়ালিটি না হয়। আরে সেই জন্যই তো এত ব্যস্ততা, সতর্কতা। আমি চাই না ওরা অ্যালার্ট হয়ে যাক।
একেবারে হাতে নাতে ধরতে হবে, এছাড়া উপায় নেই। হোয়াটসঅ্যাপে লক্ষণ ভুজেলের পাসপোর্ট ফটোর স্ক্যান এসে গেছে। বেশ লম্বা মুখ, থুতনির দিকটা সরু, একটা পাতলা গোঁফ আছে যেটা ঠোঁটের দুই পাশে অনেকটা ঝুল, চুল ব্যাক ব্রাশ করা। আপাতত এই দিয়েই আমাদের কাজ চালাতে হবে। আমরা ঘর অন্ধকার করে কাঁচের জানলা খুলে দিয়ে ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টের ওপর নজর রাখছি। গোটা একতলা হোমস্টেটাই দেখতে পাচ্ছি, কিন্তু পিছন দিক থেকে। 7টা পরপর ঘর, সঙ্গে লাগোয়া বারান্দা, ডাইনিং রুম পাশেই একটা গোল ছাউনি দেওয়া ঘর। হোমস্টের একদম কোণার দিকে একটা ঘরে বোধহয় দরজা খোলা আছে। রুম থেকে আলো এসে বাইরে পড়ছে। একটা সাদা মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে, তার একটা পাশ সেই আলোয় আলোকিত। এই রুমে কোনো বোর্ডার নেই বলেই মনে হয়, নইলে এত ঠান্ডায় দরজা খোলা রাখবে না। আচ্ছা, কে থাকে ওই ঘরে? ভুজেল নিজে? ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে যে ধাপে সেটা বেশ চওড়া, তাই ওই সারির হোমস্টেগুলোর সামনে গাড়ি রাখার জায়গা আছে। একদম বাঁ দিকে একটা সরু রাস্তা দিয়ে গাড়ি বেরিয়ে যেতে বা ঢুকতে পারে, কিন্তু অন্য ধাপের হোমস্টেগুলোর সেই সুবিধা নেই। বাকি সব গাড়ি ইছেগাঁও ঢোকার মুখে পার্ক করা আছে, আমাদেরটাও সেখানেই আছে। ঘড়িতে 10টা 15, ডিনার ঘরেই দিয়ে গেছিল। আমরা নজর রাখতে রাখতে পালা করে খেয়ে নিয়েছি। এই পাহাড়ি গ্রামে 10টা মানে অনেকটা রাত। পেডং থেকে ফোর্স কি এসে গেছে জানি না। বাইনোকুলার দিয়ে দেখছি একটা কুকুর এলো আলোকিত জায়গায়। একবার পিছন ফিরে দেখে দুবার মৃদু লেজ নাড়ালো, তারপর আবার আরো এগিয়ে গিয়ে আলোকিত জায়গার বাইরে অন্ধকারে মিশে গেল। এবার একটা হালকা আওয়াজ হলো, কারুর হেঁটে আসার শব্দ। একজন ব্রাউন লেদার জ্যাকেট ও জিন্স পরা যুবক, জ্যাকেটের পকেটে 2 হাত ঢোকানো অবস্থায় আলোর মধ্যে এলো, ঘরের দরজার সামনে দাঁড়ালো। উপর থেকে দেখছি বলেই মুখটা ভালো করে বোঝা গেল না। এবার গলার আওয়াজ পেলাম, মো কহিলে যাত্রা শুরু করছু? ঘরের ভেতর থেকে কেউ একজন বলল, কার তৈয়ার ছ? যুবকটি মাথা নেড়ে হ্যাঁ বলল, তারপর আবার প্রশ্ন করল, তুমি আউম দাই ছাও? ভেতর থেকে কি উত্তর এলো বোঝা গেল না। যুবকটি একটা সিগারেট ধরিয়ে আবার যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। মানিকদা এবার জানলা বন্ধ করে দিয়ে পর্দা টেনে দিয়ে ঘরের আলো জ্বেলে দিল। ড্রাইভার রঞ্জিত তামাংকে ফোন করে বলল গাড়িতে গিয়ে রেডি হয়ে বসতে, কিন্তু আলো যেন না জ্বালায়। তোরা চট করে রেডি হয় নে। আর নীলমোহনবাবু, আপনার কেনা অস্ত্রটা সঙ্গে নেবেন। আমি রুমের বাইরে ওয়েট করছি। আর শোন, বেরোনোর সময় আলোটা নিভিয়ে দিবি মনে করে। এই বলে মানিকদা স্যুটকেস থেকে রিভলভার বের করে নিজের জ্যাকেটের পকেটে ঢুকিয়ে গলায় ওর মাফলারটা জড়িয়ে বেরিয়ে গেল। আমি আর নীলমোহন বাবু চটপট রেডি হয়ে নিলাম। আমাদের অভিযানের সঙ্গে তাল রেখে নীলমোহন বাবু কোট প্যান্ট পরেছেন। খুকুরি বেল্ট সমেত কোমরে আটকাতে ভদ্রলোকের অসুবিধা হচ্ছিল। আমি তাই বললাম বেল্ট রেখে খাপ শুদ্ধ খুকুরি কোটের পকেটে ঢুকিয়ে নিতে। হাতল শুদ্ধ অস্ত্রটা কোটের ভেতরের পকেটে চালান করে ভদ্রলোক বললেন, লড়ে যাব। কি বলো ভাই অপু? আমি আর কি বলবো, কার সাথে লড়বো? শুধু ভুজেল নাকি তার আরো লোকজন আছে কিছুই তো জানি না। কেউ একটা গাড়ি করে রওনা দেবে বেশ বুঝতে পারছি, কিন্তু সেটা কে তা জানি না। ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টের পেছন দিকে 2টো ফুলের ঝোপের পেছনে আমি আর নীলমোহন বাবু ঘাপটি মেরে বসে আছি। মানিকদা আরো এগিয়ে অন্ধকারের আড়ালে
মারুতি ভ্যানের পেছন দিকে কোথাও একটা লুকিয়ে আছে। আমাদের সবার ফোন সাইলেন্ট করা আছে। আলো জ্বলা ঘরটায় যে 2-3 জন লোক রয়েছে সেটা বেশ বুঝতে পারছি। পায়ের শব্দ পেলাম, বুঝতে পারলাম ঘর থেকে 2 জন বেরোলো। আমি আর নীলমোহন বাবু পা টিপে টিপে ঘরের পেছন থেকে বাইরের দেয়ালের পাশটায় চলে এলাম, কিন্তু সামনেটা দেখা যাচ্ছে না। মানিকদা কি করছে? হঠাৎ একটা শব্দ, মারুতি ভ্যানের দরজা খোলার শব্দ। আমি দেয়ালের কাছ ঘেঁষে উঁকি দিলাম। একজন লোক গাড়ির ভেতর ঢুকছে। এই কি তবে লক্ষণ ভুজেল? আরেকজনের হাতে একটা কাঠের প্যাকিং বাক্স। সে সেটা সাবধানে সিটের মাঝখানে রাখলো, তারপর নিজে উঠে বসে দরজাটা টেনে বন্ধ করলো। এবার দূরবীন দিয়ে দেখা সেই যুবককে দেখলাম সামনে এগিয়ে আসতে। ড্রাইভারের সিটে বসে সে ইঞ্জিন স্টার্ট দিল। আলো না জ্বালিয়ে গাড়ি রওনা দিল। গাড়ি বেরিয়ে যেতে উল্টো দিকের অন্ধকার থেকে মানিকদা বেরিয়ে এলো। কুইক দৌড়ো, পার্কিং লট। এই বলে মানিকদা মাথা নিচু করে দৌড় লাগালো। আমি আর নীলমোহন বাবুও ছুটলাম। বোলেরো এমনিতেও হাই পিক আপ গাড়ি, তারপর রঞ্জিত তামাং 3rd গিয়ারে ফেলে রেডি হয়েই ছিল। গাড়ির হেডলাইট নেভানো। মানিকদা ড্রাইভারের পাশে উঠল, আমি আর নীলমোহন বাবু পেছনে। ছিলে ছেঁড়া ধনুকের মতো গাড়ি এগিয়ে চলল। এন্ট্রি পয়েন্টের পর পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা শুরু হলো। 20 ফুট আন্দাজ দূরে ভুজেলের গাড়ি যাচ্ছে। মানিকদা বলল, রঞ্জিত, जब मैं बोलूं हेडलाइट ऑन करना। এবার অন্ধকার রাস্তা বাঁদিকে টার্ন নিয়েছে, তাই আমাদের সামনের গাড়িকেও বাঁদিকে টার্ন নিতে হবে। আমাদের গাড়ি সোজা এগোচ্ছে, মারুতি গাড়ি টার্ন নিচ্ছে। মানিকদা এবার চাপা গলায় বলল, নাও। বলে রিভলভার শুদ্ধর ডান হাত জানলার বাইরে বার করলো। আমাদের গাড়ির হেডলাইট সঙ্গে সঙ্গে জ্বলে উঠল। বাঁদিকের হেডলাইটের আলো গিয়ে পড়ল সামনের টার্ন নেওয়া গাড়ির চাকায়। মাত্র কয়েক সেকেন্ডের সুযোগ, আর তারপরই আলোটা সরে যাবে। আমার ভাবনায় কথাটা শেষ হওয়ার আগেই মানিকদার কোল্ড পয়েন্ট 32 গর্জে উঠল, আর তৎক্ষণাৎ একটা বোমা ফাটার মতো আওয়াজ। ভুজেলের গাড়ির সামনের চাকা ফাটলো। ভুজেলের গাড়ি এক পাশে কেতরে পড়ার আগেই অবশ্য রঞ্জিত ব্রেক কষে নিজেই গাড়ির হেডলাইট নিভিয়ে দিল। মানিকদা গাড়ি থেকে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্ধকারটা পাতলা, চোখ সয়ে এসেছে। 4 দিন আগে পূর্ণিমাও গেছে। ভুজেলের গাড়ির শাটার দরজা খুলে যাচ্ছে, আর একটা রাইফেল ধরা হাত সবে বেরিয়ে এসেছে। মনে হলো AK-47 অ্যাসল্ট রাইফেল। মানিকদা গায়ের জোরে হাতটার ওপর দরজা টেনে দিল। একটা আর্তনাদের সঙ্গে রাইফেলটা আমার পায়ের কাছে ছিটকে পড়ল। চোখের পলকে সেটা তুলে নিয়ে টেনে দরজা খুললাম আবার। একজন কালো ঢ্যাঙা লোক গাড়ি থেকে ছিটকে বেরিয়ে উল্টো দিকে অর্থাৎ হোমস্টের দিকে টেনে দৌড় লাগালো। মানিকদা ততক্ষণে গাড়ির অপর দিকে চলে গেছে। গাড়ির ড্রাইভার বেরিয়ে এসেছে। মানিকদা তার ঘাড়ে একটা রদ্দা মারলো একটু তেরচা ভাবে। একটা হেঁচকি তুলে ছেলেটা কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল। গাড়িতে আর একটি মাত্র লোক রয়েছে, লক্ষণ ভুজেল। ফটোর তুলনায় মুখটা একটু ভরাট হয়েছে। তার পাশেই সেই প্যাকিং বক্স। তার হাতে গ্লক 43 পিস্তল আর কোল্ড পয়েন্ট 32 রিভলভার মানিকদার হাতে। কিন্তু কে আগে ফায়ার করবে? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। একজন ফায়ার করলে অপরজনের মৃত্যু নিশ্চিত। পিস্তল বাগিয়ে ভুজেল গাড়ি থেকে নামলো। নীলমোহনবাবু গাড়ির পেছন দিক দিয়ে ভুজেলের পেছনে হাজির হয়েছেন। ওনার ডান হাতে খাপ শুদ্ধ খুকুরি মা কালীর খাঁড়ার মতো তোলা রয়েছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। লক্ষণ ভুজেলের দৃষ্টি মানিকদার দিকে।
हमको जाने दो साहब, नहीं तो। হঠাৎ সরাত করে একটা আওয়াজ হলো। নীলমোহন বাবুর পেছনে এসে রঞ্জিত তামাং খুকুরির হাতলে এক টান মেরেছে। ফলে হাতল শুদ্ধ খুকুরি চলে এলো রঞ্জিতের হাতে। আর নীলমোহন বাবু দাঁত মুখ খিচিয়ে হাতে শূন্য খাপ উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। চোখের পলকে রঞ্জিত খুকুরি ছুঁড়ে মারল। হুজেলের পিস্তলের নলে খটাং করে একটা আওয়াজ করে পিস্তলটা নিচে ফেলে পাশের ঝোপে উধাও হয়ে গেল খুকুরি। মারাত্মক টিপ, একটু এদিক ওদিক হলেই হুজেলের হাতটাই হাওয়া হয়ে যেত। মানিকদা 2 আঙুল মুখে পুরে একটা তীব্র শীষ দিল। তার জবাবে বিভিন্ন দিক থেকে হুইসেল শোনা গেল আর টর্চ লাইটের আলো এদিক ওদিক ঘুরতে শুরু করলো। ভারী বুট পরা পায়ের শব্দ। আর্মড পুলিশ বাহিনী বেরিয়ে এসেছে লুকোনো জায়গা থেকে। লক্ষণ ভুজেলকে পুলিশের হাতে চালান করে দিয়ে মানিকদা গাড়ি থেকে প্যাকিং বাক্সটা সাবধানে তুলে নিল। ঝোপের ভেতর থেকে নীলমোহনবাবুর অস্ত্রটাও তখন উদ্ধার হলো। কিন্তু আমাদের সবার কৌতূহল বাক্সটা নিয়ে। কি মহামূল্যবান জিনিস আছে ওটার মধ্যে? আমাদের গাড়ির বনেটের ওপর বাক্সটা রাখা হলো। 2জন পুলিশের লোক ফ্ল্যাশ লাইটের আলো ফেলছে। সেই আলোয় আমরা বাক্সটা দেখলাম। লাল কালি দিয়ে 2 পিঠে লেখা আছে ব্রেকেবল আর্ট আইটেমস, হ্যান্ডেল উইথ কেয়ার। ডালাটা খুলতে ভেতরে খড় আর তুলো ঠাসা গদিতে কার্ডবোর্ডের 9টা খুপড়িতে 9টা বুদ্ধ মূর্তি। দুধ সাদা রং, শুধু বুদ্ধের কপালে হালকা গোলাপি আভা। এত নিপুণ, এতটাই সুন্দর যে আমরা কেউই কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। মানিকদা একটা মূর্তি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, নাকের কাছে এনে গন্ধ নিল, তারপর আবার স্বস্থানে রেখে দিল। ওর মুখে এখন হাসি, আর সেই হাসিটা হলো কেল্লা ফতের হাসি। কিন্তু কেন? দামি হলেও এমন কিছু তো মূল্যবান এগুলো নয় যে তার জন্য এত কাণ্ড ঘটবে, এমনকি খুন পর্যন্ত। রাতটা আর আমাদের ঘুম হলো না। রাত 2টো নাগাদ অনিমেষ দা এসে পড়লেন। সঙ্গে লালবাজার ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি চিফ ধীরেন্দ্র বিশ্বাস ও আরও 2জন লোক। এনারা শিলিগুড়ি পুলিশ হেডকোয়ার্টার থেকে এসেছেন। লক্ষণ ভুজেল ও তার লোকজন সবাইকেই ধরা হয়েছে। ভোর হলে থানায় চালান যাবে। আমরা 3জন, অনিমেষ সোম, ধীরেন্দ্র বিশ্বাস, পেডাং থানার ওসি রঘু ছেত্রী, আমাদের রুম লাগোয়া ব্যালকনিতে আমরা বসে আছি। মহাদেব খাওয়াস ব্যালকনিতে টেবিল, চেয়ার আর আলোর ব্যবস্থা করেছে। গরম কফি আর পেস্ট্রি আমাদের টেবিলে সাজানো। অনিমেষ দা কফিতে চুমুক দিয়ে বলল, তুই তো কামাল করলি রে ফেলু। এত তাড়াতাড়ি কেস সলভ, এ তো ভাবাই যায় না। কিন্তু পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে বল দেখি, অনেক ব্যাপারই তো ধোঁয়াটে লাগছে। চার্জশিটটাও তৈরি করতে হবে। মানিকদা চেয়ারে বসা অবস্থায় আঙুল মটকাতে মটকাতে বলল, কেসটা এত তাড়াতাড়ি সলভ হবে সেটা আমিও ভাবিনি। আমার প্রথম সন্দেহের পাত্র হলো ফিরোজ। জন আর্সন যে রুমে ছিল সেই রুমের অ্যাস্ট্রের ছাই ফেলে দেওয়া হলেও তাতে কিছু দাগ ছিল। সিগারেট বা চুরুট খেয়ে অ্যাস্ট্রেতে ঘষে নেভানোর দাগ। সিগারেট, চুরুট, চুটা, বিড়ি এই সবের ছাইয়ের প্রকৃতি আলাদা, ঘষে নেভানোর দাগ আলাদা। জন সিগার খেত না। কোনো সিগার, লাইটার, কাটার তার জিনিসপত্রেও পাওয়া যায়নি। আমি পুলিশের সিজার লিস্ট দেখেছি। সিগার খেতেন ফিরোজ এবং তিনি জনকে কখনো সামনাসামনি মিট করেননি বলায় সন্দেহটা তার উপর পাকাপোক্ত হয়। হোটেল লবির চোখ এড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ফিরোজ তার রুমে গেছে কয়েকবার। হোটেলের প্ল্যানটা এমন যে এটা খুব শক্ত নয়। যতবার গেছে সিগার খেয়েছে আর অ্যাস্ট্রেতে নিভিয়েছে ঘষে। আর মার্ডারটাও ফিরোজই করেছে।
তবে খুন করার দিন সে কোনো চুরুট বা সিগার খায়নি। হি ওয়াজ প্রবাবলি ইন অ্যান্ড আউট ইন আ মিনিট অর টু। নীলমোহনবাবু বলে উঠলেন, কিন্তু লক্ষণ? খুনের কথা লক্ষণ জানেও না। লক্ষণ হলো ফিরোজের লোক। ফিরোজ প্ল্যান করেছিল জনকে মার্ডার করবে এবং দোষটা লক্ষণের উপর ফেলবে। কিভাবে? যে পালায় সেই দোষী। ফিরোজ লক্ষণকে বলে কলকাতা ছেড়ে পালাতে আর তার নিজের সিমটা ফেলে দিতে, অন্য কোনো সিম ব্যবহার করতে, কারণ সাহেব ডিটেকটিভ ওর পিছনে লেগেছে। লক্ষণ ভয় পেয়ে কলকাতা ত্যাগ করে আর এখানে ফিরে আসে। পরের দিন রাত করে ফিরোজ হোটেল নিনজায় যায়। সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে জনের রুমের বেল টেপে। পাজামা পরিহিত জন খালি গায়ে জামা চড়াতে চড়াতে দরজার ম্যাজিক আই দিয়ে দেখে যে তার চেনা লোক। দরজা খুলে দেয়। ততক্ষণে জন জামার নিচে দুটো বোতাম লাগিয়েছে। আমরা এমনি বাইরে বেরোবার সময় যখন জামা পরি তখন হয় উপর থেকে বা নিচ থেকে বোতাম লাগানো শুরু করি। তাড়াহুড়োয় জামা চড়ালে আগে আমরা নিচ থেকে বোতাম লাগাতে শুরু করি। জনও তাই করেছিল। তারপর ম্যাজিক আই দিয়ে চেনা লোক দেখে দরজা খুলে দেয়। বাকি বোতামগুলো লাগানোর সুযোগ ফিরোজ তাকে দেয়নি। আর মার্ডার ওয়েপন হিসেবেও খুব সাধারণ ছুরি ব্যবহার করেছে, আর সেটা রেখেও এসেছে যাতে লক্ষণের উপরেই সন্দেহটা পড়ে। যদিও ফিঙ্গারপ্রিন্ট কিছুই রাখেনি, শুধু আসার সময় জনের ফোনটা হস্তগত করেছে আর জনের লেখা এক বা একাধিক ডায়েরি, যাতে জন তার তদন্ত সম্পর্কে তথ্য লিখে রেখেছিল সেই ওগুলো সরিয়েছে। তার সুটকেস থেকে 3টে আনকোরা ডায়েরি আর 4টে পেন মিলেছে। সে ভারতে আসার পর বা তার আগেও কিছুই লেখেনি, এটা হতে পারে না। ফিরোজকে ওই আপনাদের একটু স্পেশাল ডোজ দিলে সব বেরিয়ে যাবে। আমার বিশ্বাস লক্ষণের ফোন নাম্বার জনকে ফিরোজই দিয়েছিল। হয়তো বলেছিল তুমি যা খুঁজছো সেই বিষয়ে লক্ষণ যদি কিছু আলোকপাত করতে পারে তো দেখো। লালবাজার ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি চিফ ধীরেন্দ্রবাবু বললেন, মার্ডার মোটিভ? মানিকদা কফিতে একটা চুমুক দিয়ে একটা গোল্ড ফ্লেক ধরালো। বলছি এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। বেশ কিছু বছর ধরে ইন্দো নেপাল বর্ডারে ড্রাগ স্মাগলিং অনেক বেড়ে গেছে, জানো তো বটেই। গতকাল রাতে সিগারেট কিনতে বেরিয়ে দোকানের কাছাকাছি পথের ধারে একটা 9 o'clock ছোপের পেছনে এইটা পাই। মানিকদা একটা দেশলাই বাক্স সাইজের চৌকো মতো প্লাস্টিকের ছেঁড়া প্যাকেট সামনের টেবিলে রাখল। প্যাকেটের ভেতর সামান্য সাদা গুঁড়ো মতো লেগে আছে। ধীরেন্দ্রবাবু সোজা হয়ে বসলেন। অনিমেষ তার ভুরু কুঁচকে গেছে। মানিকদা বলে চলল, নেপাল থেকে আমেরিকা যাচ্ছে মাদক কোকেন ভায়া ইন্ডিয়া। প্রশ্ন হলো কিভাবে? নেপাল থেকে বর্ডার পার করে মাল ঢুকছে ও ছড়িয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন পকেটে, যেমন এখানে এসেছে। থাংসা গুম্ফা মনস্ট্রি থেকে সেরামিক বুদ্ধ মূর্তি নিয়ে এসে লক্ষণ ভুজেল কলকাতায় ফিরোজকে পাঠাতো। সে ছিল ফিরোজের কালেকশন এজেন্ট। কিন্তু অ্যান্টিক কিউরিওর ব্যবসার রোজগারে ফিরোজ সন্তুষ্ট ছিল না। এই ড্রাগ পাচারের প্রস্তাব কেউ তাকে দেয় আর ফিরোজের মাথায় খেলে যায় ফাঁপা বুদ্ধমূর্তি কিভাবে কাজে লাগানো যায়। এবার লক্ষণ ভুজেলের পদোন্নতি হলো। সে কালেকশন এজেন্টের সঙ্গে সঙ্গে হয়ে উঠল ফিরোজের স্মাগলিং এজেন্ট। তার আয় বেড়ে গেল বহু গুণ। ভুজেল তার হোমস্টের ঘরে বসে কিঞ্চিত সার্জারি করত। মূর্তির ভেতরটা ফাঁপা থাকে। টেবিলে বসানোর জন্য একটা চ্যাপটা সাইজ মতো পোড়া মাটির টুকরো নিচে আটকানো থাকে। লক্ষণ সেই চ্যাপটা পাতে ড্রিল দিয়ে ফুটো করে মূর্তির মধ্যে কোকেন ভরে ইপক্সি আঠার সাথে প্রয়োজন মতো রং মিশিয়ে ফুটো বন্ধ করে দিত। বাজেয়াপ্ত মূর্তিতে ইপক্সি আঠার গন্ধ পেলাম। তারপর মূর্তিগুলো ভালোভাবে প্যাক করে চালান যেত কলকাতায় ফিরোজের কাছে। ফিরোজ সেইগুলো আর্ট আইটেম হিসেবে পাঠিয়ে দিত মুম্বাইয়ের কলাকার আর্ট গ্যালারিতে।
মুম্বাই পোর্টে কার্গো শিপে করে অ্যাডিশনাল কনসাইনমেন্ট হিসেবে প্রেশাস আর্ট আইটেম হ্যান্ডেল উইথ কেয়ার লেভেল লাগানো বক্স পৌঁছে যেত 1000 নটিক্যাল মাইল দূরের পোর্ট অফ নিউ ইয়র্কে এই 3:40-এর মধ্যে। সেখানে আবার কোনো গ্যাং মূর্তি থেকে কোকেন বার করে নিয়ে দুটো আলাদা ডিস্ট্রিবিউশন বজায় রাখে, অর্থাৎ মূর্তি চলে যায় আর্ট রুটে বিক্রির জন্য আর কোকেন যায় ড্রাগ রুটে। আমেরিকান গোয়েন্দা জন এই ড্রাগ রুট ইনভেস্টিগেট করতে গিয়েই ভারতে আসে। কোকেন পাচারে যে সেরামিক মূর্তি একটা ভূমিকা পালন করছে সেটা জন বুঝেছিল। কলকাতায় এই বিশেষ সেরামিক মূর্তির বর্তমান ডিলারকে ও খুঁজে বার করেছিল, কিন্তু বাকিটা বোঝার আগেই সে খুন হয়। জন আমার সঙ্গেও দেখা করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কোথা থেকে সে আমার ঠিকানা বা নাম্বার পেয়েছিল অবশ্য আমি জানি না। জনের সঙ্গে কথা বলে ফিরোজ আঁচ করে জন কোকেন স্মাগলিং ধরতে এসেছে, তখন সে তাকে খুন করে। ফিরোজ আমাকেও খুন করার অ্যাটেম্প্ট নিয়েছিল। লোক ভাড়া করে কালিম্পং যাওয়ার পথে আমাদের গাড়ির উপর পাথর ফেলে। আমার বন্ধু নীলমোহন বাবুকে ফোনে হুমকি দিয়েছিল ফিরোজেরই লোক। ওয়েল, দের ইজ ইউর মোটিভ। ফিরোজ মারফত লক্ষণ খবর পেয়ে গিয়েছিল প্রসাদ চন্দ্র মিত্তির এখানে এসে হাজির হয়েছে, কিন্তু ফিরোজ বলেছিল কোকেন ভরা হয়ে গেছে, এরকম সব মূর্তি আগে সরিয়ে ফেলতে হবে, তারপর অন্য কাজ। শুধু মূর্তি পাওয়া গেলে তো কোনো লাভ নেই। এই সব জিনিস কেনা বেচা করার লাইসেন্স তো ফিরোজের আছেই। ফিরোজের মতন লোক যাদের প্রচুর টাকা ও শয়তানি বুদ্ধি, তারা খুব সহজেই আইনকে বুড়ো আঙুল দেখাতে পারে। হাতে নাতে ধরার জন্য এই ট্যুরিস্ট ভরা জায়গায় আমায় একটা বেয়াড়া রিস্ক নিতেই হলো, অন্য উপায় ছিল না। আমি জানি না জনকে কে বা কারা অ্যাসাইন করেছিল, সেটা হোম সেক্রেটারি বা এমবেসি, এদের কাছ থেকে এনকোয়ারি করলে হয়তো জানা যেতে পারে। ধীরেন্দ্র বিশ্বাস উঠে দাঁড়িয়ে অনিমেষদার দিকে ঘুরে বললেন, স্যার। অনিমেষ সোম একটা শ্বাস ফেলে বলল, আর স্যার, জানতাম এটা মাল্টিলেয়ার্ড কেস হতে বাধ্য। নাও এনসিবিকে খবর দাও, আরও ফোর্স আনাও, হোমস্টে ঘিরে ফেলো, টুরিস্টদের অন্যান্য হোমস্টেতে সরানোর ব্যবস্থা করো, তারপর সব ঘর তন্ন তন্ন করে সার্চ। উফ, ইউ নো দ্য ড্রিল। এনসিবি মানে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। কলকাতা ইউনিটের অফিসাররা এসে হেলিকপ্টারে হাজির হবেন, সঙ্গে স্নিফার ডগ, মাদক দ্রব্য পরীক্ষার যন্ত্রপাতি ইত্যাদি। ধীরেন্দ্রবাবু হন্তদন্ত হয়ে চলে গেলেন। অনিমেষদা মানিকদার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে তারপর হেসে ফেলে বলল, তোর মনে আছে ফেলু, স্কুলে আমরা দুজন ক্রাইম, রহস্য এসব নিয়ে কতটা ইন্টারেস্টেড ছিলাম? তোকে একবার বলেছিলাম তুই বড় হয়ে ডিটেকটিভ হও আর আমি পুলিশ অফিসার। তুই এক এক করে ক্রিমিনাল ধরবি আর আমি গাড়োতে পুরব। মানিকদাও হেসে ফেলে বলল, ও একরকম নেশা, বুঝলি, ক্রিমিনাল শিকার করার নেশা। ভোরের আলো ফুটেছে। পাশের কোনো একটা হোমস্টেতে বৌদ্ধ পবিত্র মন্ত্রর সিডি চালিয়েছে, ওম মণি পদ্মে হুম। কি নীলমোহনবাবু, কি দেখছেন? নীলমোহনবাবু বারান্দার একদম বাঁদিকে চলে গেছেন। বললেন, তাড়াতাড়ি দেখে যান মশাই, একেবারে স্পেকটাকুলার দৃশ্য। মেঘ সরে গেছে, কাঞ্চনজঙ্ঘার চূড়া অপার সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বরফে মোড়া পাহাড় চূড়া, সূর্যের প্রথম আলোয় মনে হচ্ছে যেন সোনা গলে গলে পড়ছে। নীলমোহনবাবু বললেন, কি মানিকবাবু, কিছু বলুন। এই মুহূর্তে সাহিত্যিক বলবে আর গোয়েন্দা শুনবে। নীলমোহনবাবু কাঞ্চনজঙ্ঘার দিকে মাথা একটু ঝুঁকিয়ে হাত জোর করে বললেন, ওম মানিক চন্দ্র হুম। আমি আর মানিকদা দুজনেই হেসে উঠলাম। বেশ কয়েকদিন বাদে প্রাণ খোলা হাসি।
আমাদের স্কেরি টেলসের আজকের গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। তোমরা যারা গল্পটা এতদূর শুনলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও যে গল্পটা তোমার কেমন লাগলো। ভালো লাগলে সেটাও জানাও, খারাপ লাগলে সেটাও জানাও। গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো। ফেসবুকে গল্পের লিঙ্ক তোমরা শেয়ার করতে পারো, তোমার বন্ধু বান্ধবদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনো ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে তোমরা গল্পটা শেয়ার করতে পারো। এছাড়া বাকিদের তুমি জানাতে পারো যে স্কেরি টেলস বলে এরকম একটা চ্যানেলে রেগুলার এরকম বাংলা অডিও স্টোরি বিভিন্ন ধরনের শোনানো হয়। আর তোমরা কে কোথা থেকে আজকের গল্পটা শুনলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তো যাই হোক, আর বেশি বড় করব না এটা। আজকের গল্পটা লিখেছেন ইভান গুপ্ত। গল্পের বিভিন্ন ভূমিকায় ছিল মানিকদার চরিত্রে শুভারুণ, জটায়ুর ভূমিকায় প্রদীপ্ত, অনিমেষের চরিত্রে সায়ন্তন, বিপ্লববাবুর চরিত্রে দিব্যেন্দু, ভদ্রমহিলার ভূমিকায় দুর্বা, গৌরাঙ্গর চরিত্রে সৌভিক, মুরলীধরন এবং যুবকের ভূমিকায় অনিকেত, ফিরোজ দোরাবজির ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, রঞ্জিতের চরিত্রে দিব্যেন্দু। আজকের গল্প পাঠে অপুর ভূমিকায় লক্ষণ ভুজেল, সিধু জ্যাঠা এবং ধীরেন্দ্র বিশ্বাসের ভূমিকায় আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন দেবদত্ত। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের রিলিজের জন্য কিন্তু আমাদেরকে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। এছাড়া তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন গল্প নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য বাই।